আসসালামু আলাইকুম, স্বাগতম আজকে ক্লাসে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস অধ্যায়টার একাডেমিক বায়োলজি 6 নাম্বার লেকচার, অর্থাৎ ষষ্ঠ লেকচার হবে আজকে আমাদের। এর পূর্বে যে 5টা লেকচার হয়েছে সেগুলোর লিংক সেগুলো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক গ্রুপে রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর আজকে আমাদের ষষ্ঠ ক্লাসে আমরা প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, অর্থাৎ ভার্টিব্রাটা উপপর্ব আর এর যে অধিশ্রেণী রয়েছে অর্থাৎ সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা, এই দুটো অধিশ্রেণী নিয়ে একটু আলোচনা করব, কেমন? তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা চেষ্টা করেছি প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাসের একদম শুরু থেকে, অর্থাৎ একদম শ্রেণীবিন্যাসের ভিত্তি থেকে, শ্রেণীবিন্যাস থেকে শুরু করে প্রত্যেকটা পর্ব, অর্থাৎ আমাদের যে 8টা নন কোডেড পর্ব ছিল, প্রত্যেকটা পর্ব এর স্পেশাল ক্যারেক্টারিস্টিক এবং এর যে তোমার সাধারণ যে কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলোর আলোকে আমরা ধীরে ধীরে গুছিয়ে আনার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতা আজকে আমাদের ভার্টিব্রাটা যে উপপর্বটা রয়েছে সেই ভার্টিব্রাটা উপপর্ব নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো নাই, তোমরা হচ্ছে অবশ্যই ক্লাসগুলো করে তারপর এই ক্লাসটা করার চেষ্টা করবা, কেমন? আচ্ছা, তো ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি। আজকে আমাদের ক্লাসের টপিক দেখো, আমাদের ক্লাসের টপিক হচ্ছে ভার্টিব্রাটা উপপর্ব এবং এর অধিশ্রেণী। আমরা জানি ভার্টিব্রাটা উপপর্বের দুটো অধিশ্রেণী রয়েছে, একটাকে বলতেছি আমরা সাইক্লোস্টোমাটা এবং আরেকটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, কেমন? তো আজকে সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা নিয়ে বিস্তারিত পড়বো এবং এদের অধীনে যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণী নিয়ে আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আজকের প্রথম টপিকটা দেখো, প্রথম টপিকটা হচ্ছে আমি লিখেছি করডাটা পর্বের শ্রেণীবিন্যাস, কেমন? তো আসলে করডাটা পর্বের শ্রেণীবিন্যাস আমি হচ্ছে প্রিভিয়াস ক্লাসেই বলেছি, তবে কেউ যদি মিস করে থাকো সেজন্য আমি আরেকবার শ্রেণীবিন্যাসটা একটু জাস্ট লিখবো, কাইন্ড অফ রিক্যাপের মতো হবে। তো আমরা জানি আমাদের প্রাণী জগতে যে টোটাল 5 রাজ্য শ্রেণীবিন্যাসে যে 5টা রাজ্য রয়েছে, সেই 5টা রাজ্যের পঞ্চম রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, কেমন? তো অ্যানিমেলিয়া রাজ্যের অধীনে আবার আমাদের টোটাল 33টা পর্ব রয়েছে। আমরা জানি এই 33টা পর্বের ভিতরে 9টা হচ্ছে মেজর পর্ব আর বাকি 24টা হচ্ছে মাইনর পর্ব, কেমন? আচ্ছা, তো এই মেজর পর্ব যে 9টা রয়েছে তার ভিতর থেকে আমরা আবার নটোকডের উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতেছি যাদের নটোকড নেই তাদেরকে বলতেছি কি ভাইয়া, নন কর্ডেট। যাদের নটোকড রয়েছে তারা হচ্ছে কর্ডেট, কেমন? আচ্ছা, তো নটোকড কাদের নেই বা কাদের আমরা নন কর্ডেট বলবো? আমরা পর্ব 1 অর্থাৎ পরিফেরা থেকে শুরু করে পর্ব 8 বা একাইনোডার্মাটা পর্যন্ত প্রথম 8টা পর্বকে আমরা বলবো হচ্ছে নন কর্ডেট পর্ব, এবং 9 নাম্বার পর্ব বা কর্ডেটা পর্বকে বলবো আমরা কর্ডেট পর্ব, কেমন? তো আমাদের পড়াশোনা এখন কর্ডেটা পর্বের ভিতর সীমাবদ্ধ থাকবে। তো কর্ডেটা পর্বের আমরা যদি একটু শ্রেণীবিন্যাসটা যদি আমি একবার লিখি জাস্ট তোমাদের জাস্ট হচ্ছে মনে করানোর জন্য বা একটু রিক্যাপ করার জন্য। তো দেখো, আমরা কর্ডেটা পর্বে কি লিখতে পারি ভাইয়া? আমাদের করডাটা পর্বকে, যেহেতু এটা একটা পর্ব বা ফাইলাম, এর অধীনে কি থাকবে ভাইয়া? সাব ফাইলাম থাকবে, তাই না? তাহলে করডাটা পর্বে সাব ফাইলাম কয়টা ছিল ভাইয়া? করডাটা পর্বে সাব ফাইলাম ছিল আমাদের 3টা, তাই না? 3টা সাব ফাইলাম ছিল করডাটা পর্বের। কি কি ছিল ভাইয়া? করডাটা পর্বের সাব ফাইলাম কি কি ছিল? 1 নম্বরে ছিল হচ্ছে ইউরোকর্ডাটা। সাব ফাইলাম 1, সেটাকে আমরা বলতেছিলাম ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা। তার পরবর্তীতে ছিল আমাদের সাব ফাইলাম 2, সেটাকে আমরা কি বলেছিলাম ভাইয়া? সেফালোকর্ডাটা। এবং আমাদের 3 নম্বর উপপর্ব যেটা, সেটাকে আমরা বলেছিলাম কি ভাই? ভার্টিব্রাটা, কেমন? 3 নম্বর উপপর্ব ছিল আমাদের ভার্টিব্রাটা। 3 নম্বর উপপর্ব ছিল আমাদের ভার্টিব্রাটা। ওকে, ফাইন। তো এগুলো ছিল আমাদের এই যে করডাটা পর্ব, এই পর্বের উপপর্ব অর্থাৎ সাবফাইলাম। ওকে, তো তারপর আমরা কি করেছিলাম ভাই? এই যে ইউরোকর্ডাটা যে ছিল, ইউরোকর্ডাটা সাবফাইলাম, এই ইউরোকর্ডাটা সাবফাইলামটাকে আমরা আবার ক্লাসে বিভক্ত করেছিলাম। কয়টা ক্লাস ছিল ইউরোকর্ডাটার? 3টে ক্লাস ছিল। কি কি ছিল যদি আমি একটু লিখে দেই? ইউরোকর্ডাটার ক্লাস 1 যেটা, সেটাকে আমরা বলেছিলাম অ্যাসিডিয়েশিয়া, কেমন? অ্যাসিডিয়েশিয়া। ক্লাস 2 যে ছিল সেটাকে আমরা বলেছিলাম থ্যালাইশিয়া। এবং ক্লাস 3 কে বলেছিলাম আমরা লার্ভেশিয়া, কেমন? ওকে,
লার্ভেশিয়া। তারপর দেখো স্যাফাইলো কর্ডাটা এই উপপর্বের কোনো ক্লাস নিয়ে তোমাদের বইতে আলোচনা করা নেই, তো আমরা সেদিকে যাচ্ছি না। পরবর্তীতে উপপর্ব যেটা রয়েছে ভার্টিব্রাটা, সেই ভার্টিব্রাটা উপপর্বের আবার কি ছিল ভাইয়া? ভার্টিব্রাটা উপপর্বের আবার কি ছিল? দুইটা সুপার ক্লাস ছিল, তাই না? মনে আছে তোমাদের? ভার্টিব্রাটা উপপর্বের দুইটা সুপার ক্লাস ছিল। কি কি জানি ছিল ভাইয়া? ভার্টিব্রাটা উপপর্বের দুইটা সুপার ক্লাসের নামগুলো যদি আমরা একটু লেখার চেষ্টা করি, যে ভাইয়া দুইটা সুপার ক্লাস, একটাকে আমরা বলেছিলাম যে অ্যাগনাথা, কিংবা আরেকটা নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। আমি সাইক্লোস্টোমাটাই লিখবো। সাইক্লোস্টোমাটা, এর আরেকটা নাম কি ভাইয়া? সাইক্লোস্টোমাটা, কিংবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে অ্যাগনাথা। আরেকটাকে আমরা বলবো হচ্ছে ন্যাথোস্টোমাটা। কেমন? একটা ছিল সাইক্লোস্টোমাটা, আর একটা ছিল হচ্ছে ন্যাথোস্টোমাটা। ওকে, ফাইন। আচ্ছা, তো ভাইয়া একটা ছিল সাইক্লোস্টোমাটা, যেটা একটা নাম হচ্ছে অ্যাগনাথা, একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তো এই যে সাইক্লোস্টোমাটা, এটাই হচ্ছে কি আমাদের কি? এটা হচ্ছে আমাদের অধিশ্রেণী বা সুপার ক্লাস। তো এই অধিশ্রেণী বা সুপার ক্লাসের অধীনে আবার ক্লাস থাকবে, এটা স্বাভাবিক। তো সাইক্লোস্টোমাটা সুপার ক্লাস এর অধীনে আমরা দুইটা ক্লাসকে পেয়েছিলাম, তাই না? একটা ক্লাস কি ছিল ভাইয়া? একটা ক্লাস ছিল হচ্ছে মিক্সিনি, আর একটা ছিল হচ্ছে পেট্রোমাইজন্টিরা। কেমন? পেট্রোমাইজন্টিরা। পেট্রোমাইজন্টিরা, বুঝতে পারছি। তাহলে আমাদের সাইক্লোস্টোমাটার ভিতরে দুইটা ক্লাস ছিল, একটা ছিল হচ্ছে মিক্সিনি, আর একটা ছিল হচ্ছে পেট্রোমাইজন্টিরা। ওকে, ফাইন। তারপরে আমরা যে ন্যাথোস্টোমাটা, অর্থাৎ আমাদের যে 2 নম্বর সুপার ক্লাস ছিল, এই ন্যাথোস্টোমাটার অধীনে আমাদের টোটাল আবার 7টা ক্লাস বা শ্রেণী রয়েছে। আমরা যদি একত্রে লেখার চেষ্টা করি, প্রথমটা হচ্ছে আমাদের কন্ড্রিকথিস। জাস্ট রিক্যাপ করার জন্য লিখতেছি। কন্ড্রিকথিস 2 নম্বর কি ছিল ভাইয়া? কন্ড্রিকথিসের পরবর্তী ক্লাসটা ছিল হচ্ছে আমাদের কন্ড্রিকথিস, দেন হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। কেমন? কন্ড্রিকথিস, দেন হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। ওকে, ফাইন। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, এবং 3 নম্বর ক্লাসটা ছিল হচ্ছে সার্কোপটেরিজি। ওকে, তো ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের ভিতরে আমরা 3টা ক্লাস পেলাম, বাট এখানে টোটাল ক্লাস করে 7টা ক্লাস। তাহলে প্রথমটা কন্ড্রিকথিস, 2 নম্বরটা অ্যাক্টিনোপটেরিজি, 3 নম্বরটা হবে সার্কোপটেরিজি, 4 নম্বরটা কি ভাইয়া? 4 নম্বরটা হচ্ছে অ্যামফিবিয়া। কেমন? অ্যামফিবিয়া বা উভয়চর। দেন 5 নম্বরটা ছিল র্যাপটালিয়া বা সরীসৃপ। 7 নম্বরটা হচ্ছে অ্যামফিবিয়া, র্যাপটালিয়া, দেন ছিল হচ্ছে অ্যাভিস। 6 নম্বরটা হচ্ছে অ্যাভিস, দেন ছিল আমাদের স্তন্যপায়ী বা মামালিয়া। ওকে, ফাইন। তাহলে আমরা, এটা ছিল মোটামুটি আমাদের কর্ডাটা পর্বের একটা সাবডিভিশন। তাহলে কর্ডাটা পর্বকে আমরা হচ্ছে প্রথমে 3টে উপপর্বে ভাগ করেছি। একটা হচ্ছে ইউরো কর্ডাটা, যাদের ক্ষেত্রে কি থাকবে? লেজের নোটোকর্ড থাকবে, কারণ ইউরো মিন্স লেজ। তাহলে সেটার অধীনে আবার 3টা ক্লাস পেয়েছি আমরা, অ্যাসিডেশিয়া, থাইলেশিয়া, লার্ভেশিয়া, যেগুলো নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। দেন আমরা পেয়েছি সেফালো কর্ডাটা। সেফালো কথাটা আসছে হচ্ছে ক্যাফালন থেকে, দ্যাট মিন্স মাথা। যাদের মাথায় নোটোকর্ড থাকবে তাদেরকে বলবো সেফালোকর্ডাটা। আর যে সকল প্রাণীর নোটোকর্ডটা পরিণত অবস্থায় ভার্টিব্রা দিয়ে, অর্থাৎ মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে, তাদেরকে আমরা বলবো ভার্টিব্রাটা। তো এই ভার্টিব্রাটা যে উপপর্বের প্রাণীদের আবার আমরা হচ্ছে 2টা প্রধান শাখায় ভাগ করতে পারি, বা আমরা দুইটা অধিশ্রেণীতে ভাগ করতে পারি। অধিশ্রেণী এক হচ্ছে সাইক্লোস্টোমাটা, কিংবা রাইটের নাম হচ্ছে অ্যাগনাথা, বা যারা গোল মুখযুক্ত প্রাণী বেসিক্যালি, তাদেরকে আমরা বলতেছি সাইক্লোস্টোমাটা। এই সাইক্লোস্টোমাটার ভিতরে আবার রয়েছে আমাদের 2টা ক্লাস, একটা হচ্ছে মিক্সদিনি, একটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা। আর ন্যাথোস্টোমাটা যে আমাদের
অধিশ্রেণীটা রয়েছে, অর্থাৎ প্রকৃত চোয়ালে যে অধিশ্রেণীটা রয়েছে সেখানে আবার আমরা টোটাল 7টা ক্লাস পাবো। কেমন? কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, র্যাপ্টালিয়া, অ্যাভিস এবং মাম্মালিয়া। তো এটা ছিল আমাদের কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাসের, কর্ডাটা পর্বের জাস্ট একটা রূপরেখা। কেমন? তো এই পর্যন্ত আমরা প্রিভিয়াস 5টা ক্লাসে চেষ্টা করেছি সেফালো কর্ডাটা পর্যন্ত কভার আপ করার। এখন আমরা আলোচনা করব বেসিক্যালি ভার্টিব্রাটা নিয়ে। কেমন? তো আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি এই ভার্টিব্রাটা যে আমাদের উপপর্বটা রয়েছে, এই ভার্টিব্রাটা উপপর্বের প্রথম সুপার ক্লাস অর্থাৎ সাইক্লোস্টোমাটা নিয়ে। কেমন? তো চলো আমরা আলোচনার দিকে ফিরে যাই। তো আমাদের প্রথম টপিকটা যেহেতু সিলেক্ট করেছি হচ্ছে ভার্টিব্রাটা, তাহলে আমাদের এই ভার্টিব্রাটা নিয়ে একটু জানতে হবে। কেমন? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা একটা সাব ফাইলাম, দ্যাট মিন্স এর অধীনে এর উপরে কি থাকবে, একটা ফাইলাম থাকবে, তাই না? আচ্ছা, তো ভাইয়া ভার্টিব্রাটা যদি কোন ফাইলামের অন্তর্ভুক্ত? ভাইয়া ভার্টিব্রাটা হচ্ছে আমাদের কর্ডাটা ফাইলামের অন্তর্ভুক্ত, তাই না? ভার্টিব্রাটা তো হচ্ছে আমাদের কর্ডাটা ফাইলামের অন্তর্ভুক্ত। কেমন? আচ্ছা, তো কর্ডাটা পর্বের যে সকল প্রাণীদের নটোকর্ডটা কি হয় পূর্ণাঙ্গ প্রাণীতে বা পরিণত অবস্থায় মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাদেরকে আমরা বলবো ভার্টিব্রাটা। তাহলে ভার্টিব্রাটা কাদের বলবো ভাইয়া? যে সকল কর্ডেট প্রাণীর নটোকর্ডটা পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাদেরকে আমরা বলবো ভার্টিব্রাটা। বুঝতে পারছি? আচ্ছা, একটা ফিগার দেখো, আমি এই যে পাশে একটা ফিগার এঁকে রেখেছি, দেখো এটা একটা হচ্ছে ভ্রূণ। কেমন? এটা হচ্ছে একটা ভ্রূণ। এই যে ভ্রূণ অবস্থায় দেখো একটা ভ্রূণের একটা ভ্রূণ অবস্থায় দেখো একটা মানব ভ্রূণের কথা যদি আমরা চিন্তা করি, দেখো মানুষের ভ্রূণটা হয় এমন, ওকে? তো ভ্রূণ অবস্থায় মানুষের ক্ষেত্রে কি পাওয়া যেতে বলতো? আমাদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় আমাদের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর এই যে দেখো একটা নটোকর্ড পেয়েছিলাম না? হ্যাঁ, ভ্রূণ অবস্থায় আমরা পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর নটোকর্ড পেয়েছি, বাট পরিণত অবস্থায় নটোকর্ডটি কি হয়েছে? এই যে ভার্টিব্রাল কলাম, দেখো তো ভার্টিব্রাল কলাম বা এই যে মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে, তাই না? এই যে মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে। তাহলে আমাদের ক্ষেত্রে যেহেতু কি হইলো, আমাদের ক্ষেত্রে যেহেতু নটোকর্ডটা পূর্ণাঙ্গ অবস্থায় পূর্ণাঙ্গ প্রাণীতে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা বলতেছি এদের কি ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণী। কেমন? তাহলে ভার্টিব্রা কথাটা আসছে কই থেকে ভাই? ভার্টিব্রা আসছে হচ্ছে মেরুদণ্ড থেকে বা ভার্টিব্রা থেকে। আর আটা মিন্স বহন করা, তাহলে যারা মেরুদণ্ডী বহন করবে বা যাদের মেরুদণ্ড থাকবে তাদেরকে আমরা বলবো ভার্টিব্রাটা। তাহলে ভার্টিব্রাটাকে আমরা কি বলতে পারি? ভার্টিব্রাটা বা এদেরকে আমরা বলতে পারি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। কেমন? ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণী। ওকে, ফাইন। তারপরে আমরা যদি একটু আরেকটু যদি ডিটেলসে যাওয়ার চেষ্টা করি যে ভাই এই যে ভার্টিব্রাটা বললাম যে পরিণত অবস্থায় সরি সে হচ্ছে তোমার ভ্রূণ অবস্থায় তার নটোকর্ড ছিল, পরিণত অবস্থায় তার দেহটা তার নটোকর্ডটা মেরুদণ্ডতে প্রতিস্থাপিত হয়ে গেছে, সেজন্য আমরা বলেছি এদেরকে ভার্টিব্রাটা। ওকে, ফাইন ভাই, এ পর্যন্ত বুঝলাম। তাহলে এখন হচ্ছে আমরা এই ভার্টিব্রাটা যে নটোকর্ডটা দিয়ে প্রতিস্থাপিত হয় মেরুদণ্ড দিয়ে, এইটার মেকানিজমটা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো আমি নিচে একটা ফিগার দিয়ে রেখেছি, দেখো তো ফিগারটা দেখতে পাচ্ছ আশা করি। ওকে, ফাইন। তো এই যে বাম পাশে একটা ফিগার দেখো, নটোকর্ড। আমরা আসলে নটোকর্ড নিয়ে কিন্তু প্রিভিয়াস কয়েকটা ক্লাসে খুব বিস্তারিত আলোচনা করেছি, তাই আজকে সেটা নিয়ে পেঁচাচ্ছি না। আমরা জানি যে আমাদের যে যে সকল প্রাণী হচ্ছে কর্ডেট, তাদের ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে এবং নটোকর্ডের ঠিক পৃষ্ঠীয় বরাবর কি থাকবে? একটা স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড থাকবে। কেমন? দেখো তো দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, একটা হচ্ছে নটোকর্ড থাকবে, তার উপরে বেষ্টিত করে রাখবে হচ্ছে কি নার্ভ কর্ড। ওকে, ফাইন। আর এই যে নটোকর্ডটা কি দিবে বলতো? নার্ভ কর্ডকে আলটিমেটলি কি দিবে? একটা স্ট্রাকচারাল সাপোর্ট দিয়ে রাখবে। সেটা ভ্রূণ অবস্থায় হতে পারে, সেটা পরিণত প্রাণীতেও হতে পারে। বুঝতে পারছি? তাহলে নটোকর্ডটা কি করবে? এই যে নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জুকে একটা স্ট্রাকচারাল সাপোর্ট দিবে। এই সাপোর্ট থেকে আলটিমেটলি কি হবে? দেখো আমরা বলেছি যে ভাইয়া কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে যারা ভার্টিব্রাটা উপপর্বের তাদের ক্ষেত্রে নটোকর্ডটা কি হবে ভাইয়া? মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে, তাই না? মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ এই যে নটোকর্ড রয়েছে সেই নটোকর্ড আলটিমেটলি কিসে কনভার্ট হবে? মেরুদণ্ডে কনভার্ট হবে। আর মেরুদণ্ড অসংখ্য কি নিয়ে তৈরি বলতো? ডান পাশে একটা ফিগার রেখেছি, দেখো তো মেরুদণ্ড অসংখ্য এই যে এই জিনিসগুলো নিয়ে তৈরি না? দেখো তো এই জিনিসগুলোকে আমরা কি বলি ভাইয়া? এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কশেরুকা। এই জিনিসগুলোকে বলা হয় কি ভাইয়া? কশেরুকা বা কি বলা হয় আরেকটা ইংলিশে বলতে গেলে এদেরকে বলা হয় হচ্ছে ভার্টিব্রা। কেমন? ভার্টিব্রা বা কশেরুকা। তাহলে ভাইয়া এই যে নটোকর্ডটা যে রয়েছে সেটা যখন ভার্টিব্রা বা কশেরুকায় কনভার্ট হবে, সে কাকে ইনগালফ করে দিবে বলতো? সে তার সাথে লেগে থাকা যে আমাদের নার্ভ কর্ড রয়েছে সে নার্ভ কর্ডটাকে ইনগালফ করে নিবে।
কেমন? এই যে দেখো নটোকর্ডের স্ট্রাকচারটা দেখলে তুমি বুঝবো, নটোকর্ডের উপর যেখানে নার্ভ কোডটা রয়েছে সেখানে ল্যাটারাল নিউরাল কার্টিলেজ নামে এক ধরনের তরুণাস্থি দ্বারা এই নটোকর্ডের সাথে নার্ভ কোডটা লাগানো ছিল, তাই না? পরবর্তীতে এই যে ল্যাটারাল নিউরাল কার্টিলেজটা সেটা আলটিমেটলি কনভার্ট হয়ে, সেটা আলটিমেটলি অসিফিকেশন হয়ে বা অস্থিতে রূপান্তরিত হয়ে এই নটোকর্ডটাকে ঘিরে ফেলবে। হ্যাঁ, সরি, এই নার্ভ কোডটাকে ঘিরে ফেলবে, এই স্নায়ুরজ্জুটাকে ঘিরে ফেলবে। ঘিরে ফেলে যে একটা ঘিরে ফেলে একটা দণ্ডের মতো যে তৈরি করবে সেটাকে আমরা বলবো সুষুম্নাকাণ্ড। কেমন? আচ্ছা, তো এটা নিয়ে আমি ডিটেলসে পরে আসতেছি। তো প্রথমে আমরা হচ্ছে তাহলে ভার্টিব্রাটা নিয়ে যদি একটু বিস্তারিত বলার চেষ্টা করি, তাহলে ভার্টিব্রাটার ক্ষেত্রে আমরা 1 নাম্বার পয়েন্টে আমরা কি বলতে পারবো বলতো? ভার্টিব্রাটার ক্ষেত্রে এতক্ষণে আলোচনায় আমরা যেটা বুঝলাম যে এদের কি হবে, যে নটোকর্ডটা কি হবে, পূর্ণাঙ্গ প্রাণীতে কি দিয়ে প্রতিস্থাপিত হবে ভাইয়া? নটোকর্ডটা পূর্ণাঙ্গ প্রাণীতে আমাদের মেরুদণ্ডতে প্রতিস্থাপিত হবে, তাই না? আচ্ছা, তাহলে এই ভার্টিব্রাট উপবর্গ প্রাণীদের নটোকর্ডটা কি হবে ভাইয়া? নটোকর্ডটা পূর্ণাঙ্গ প্রাণীতে কি হয়ে যাবে ভাইয়া? ভার্টিব্রা হয়ে যাবে। কেমন? নটোকর্ডটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীতে, পূর্ণাঙ্গ প্রাণীতে কিসে কনভার্ট হয়ে যাবে? নটোকর্ডটা পূর্ণাঙ্গ প্রাণীতে মেরুদণ্ডে কনভার্ট হয়ে যাবে, তাই না? মেরুদণ্ডে কনভার্ট হয়ে যাবে। ওকে ফাইন, তো নটোকর্ড হয়ে গেল মেরুদণ্ড। তাহলে নটোকর্ডের উপরে জানি আর কি ছিল ভাইয়া? নার্ভ কর্ড কিংবা স্নায়ুরজ্জু ছিল। দেখো তো নটোকর্ডের উপরে নার্ভ কর্ড কিংবা স্নায়ুরজ্জু ছিল কিনা? হ্যাঁ, আমরা জানি ছিল। তাহলে নটোকর্ডটা যদি হয়ে যায় মেরুদণ্ডে, তাহলে নার্ভ কর্ডটা কিসে হয়ে যাবে বলো তো ভাইয়া? নার্ভ কর্ড যেটা রয়েছে সে নার্ভ কর্ডটা সে পূর্ণাঙ্গ প্রাণীতে সে দুইটা ফেট হবে তার। বুঝতে পারছি? নার্ভ কর্ডটা পূর্ণাঙ্গ অবস্থায়, যখন প্রাণীটা পূর্ণাঙ্গ হবে তখন নার্ভ কোডটা পূর্ণাঙ্গ প্রাণীতে কি হবে বলতো? নার্ভ কোডটা পূর্ণাঙ্গ প্রাণীতে তার যে সম্মুখ অংশ রয়েছে নার্ভ কোডের, সেই সম্মুখ অংশটা স্ফীত হবে। নার্ভ কোডের সম্মুখ যে অংশটা রয়েছে সেই সম্মুখ অংশটা কি হবে ভাইয়া? স্ফীত হবে। স্ফীত হবে অর্থাৎ একটা গোল আকৃতি ধারণ করবে। কেমন? তো নার্ভ কোডের সম্মুখ অংশটি স্ফীত হয়ে কি তৈরি করবে ভাইয়া? স্ফীত হয়ে তৈরি করবে হচ্ছে মস্তিষ্ক। আর আর এর যে পশ্চাৎ অংশটা রয়েছে, পশ্চাৎ অংশটা, সে পশ্চাৎ অংশ কি তৈরি করবে তাহলে ভাইয়া? পশ্চাৎ অংশটা তৈরি করবে হচ্ছে সুষুম্নাকাণ্ড। কেমন? সুষুম্নাকাণ্ড। পশ্চাৎ অংশটা তৈরি করবে হচ্ছে সুষুম্নাকাণ্ড। যার আরেকটা ইংলিশ কি ভাইয়া? সুষুম্নাকাণ্ড আরেকটা ইংলিশ কি ভাইয়া? সুষুম্নাকাণ্ড আরেকটা ইংলিশ হচ্ছে স্পাইনাল কর্ড। কেমন? স্পাইনাল কর্ড। তো বুঝতে পারছি তাহলে? ওকে ফাইন। তাহলে আমরা তাহলে কি বললাম? তাহলে হচ্ছে আমাদের পেলাম যে ভার্টিব্রাট পর্বের ক্ষেত্রে নটোকর্ড যেটা ছিল সেটা পূর্ণাঙ্গ প্রাণীতে মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়ে যাবে, এবং নার্ভ কর্ড যেটা ছিল সেটা পূর্ণাঙ্গ প্রাণীতে হয়ে যাবে সম্মুখ অংশ স্ফীত হয়ে তৈরি করবে মস্তিষ্ক, আর পশ্চাৎ অংশ স্ফীত হয়ে তৈরি করবে সুষুম্নাকাণ্ড। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে দেখো দেখো এটা যদি আমাদের একটা নার্ভ কর্ড হয়, হ্যাঁ, ধরো এটা একটা নার্ভ কর্ড। এই নার্ভ কর্ড থেকে কি তৈরি হবে বলতো ভাইয়া? প্রথমে নার্ভ কোড থেকে একটা জিনিস তৈরি হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে নিউরাল টিউব। কেমন? তাহলে আমরা যদি নার্ভ কর্ড বা নিউরাল টিউব, এটা থেকে আলটিমেটলি কি হবে? এটা থেকে আলটিমেটলি সম্মুখ অংশ হয়ে যাবে হচ্ছে মস্তিষ্ক, আর পশ্চাৎ অংশ তৈরি করবে হচ্ছে সুষুম্নাকাণ্ড। কেমন? এই সম্মুখ অংশটা যেটা রয়েছে এটি স্ফীত হয়ে তৈরি করবে মস্তিষ্ক, আর পশ্চাৎ অংশ তৈরি করবে হচ্ছে সুষুম্নাকাণ্ড। তাহলে দেখো তবে এই যে মস্তিষ্ক তৈরি করলো, হ্যাঁ, তুমি তো শুধু মস্তিষ্ক তৈরি করলে, মস্তিষ্ক খুবই সেন্সিটিভ একটা অর্গান না? ওকে, তো মস্তিষ্ক যেহেতু সেন্সিটিভ একটা অর্গান, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে এই যে বাইরে দিয়ে একটা প্রোটেকশন কাভারিং দিতে হবে, তাই না? একটা প্রোটেকশন দিতে হবে। আর বলতো আমাদের দেহের প্রোটেকশন গুলো কে দেয় বেসিক্যালি? আমাদের দেহের প্রোটেকশন দেয় হচ্ছে অস্থি। তাহলে মস্তিষ্কের চারপাশে কি থাকতে হবে? একটা অস্থি নির্মিত আবরণ থাকতে হবে, তাই না? এই অস্থি নির্মিত আবরণটা হচ্ছে আমরা যেটাকে বলি মাথার খুলি বা স্কাল। তাহলে কি হবে? এই যে মস্তিষ্ক ছিল সেই মস্তিষ্কটা কিসের ভিতরে থাকবে বলতো? মস্তিষ্কটা, মেরুদণ্ড প্রাণী মস্তিষ্ক কি হবে ভাইয়া? মস্তিষ্কটা কাল কাল বা মাথার খুলির ভিতরে সংরক্ষিত থাকবে। কেমন? মাথার খুলির ভিতরে সংরক্ষিত থাকবে। তাহলে মস্তিষ্কটা কি হবে? স্কাল বা মাথার খুলির, বা ওয়ান সেকেন্ড, কাল বা মাথার খুলি, বা যেটাকে আমরা বলতে পারি আরেকটা নাম বলতে পারি হচ্ছে ক্রেনিয়াম। ক্রেনিয়াম এর ভিতর সংরক্ষিত থাকবে। কেমন? এর ভিতর
সুরক্ষিত অবস্থায় থাকবে। পরিণত প্রাণীতে মস্তিষ্কটা স্কাল কিংবা মাথার খুলি বা ক্রেনিয়ামের ভিতর সুরক্ষিত অবস্থায় থাকবে। ওকে ফাইন। তো দেখো, যেহেতু মস্তিষ্কটা স্কালের ভিতর সুরক্ষিত অবস্থায় রয়েছে, তাহলে আমাদের মস্তিষ্ক একটা কি হবে বলতো ভাইয়া? মস্তিষ্ক হচ্ছে আমাদের যাবতীয় যে বাহ্যিক আঘাত বলো বা বাহ্যিক ডিস্টারবেন্স থেকে ব্রেনটা প্রোটেক্টেড থাকবে। তাহলে এই যে ভার্টিব্রাট উপপর্বের প্রাণীদের মস্তিষ্ক যে ক্রেনিয়ামের ভিতরে সুরক্ষিত থাকবে, যেহেতু ক্রেনিয়ামের ভিতরে সুরক্ষিত থাকে, সেজন্য এই ভার্টিব্রাট পর্বের প্রাণীদের আরেকটা নাম কি? তাই এদেরকে বলা হবে কি ভাইয়া? তাই এদেরকে বলা হয় হচ্ছে ক্রেনিয়াটা। কেমন? তাই এদের বলা হয় ক্রেনিয়াটা। যেহেতু ভার্টিব্রেটের উপপর্বের প্রাণীদের মস্তিষ্ক ক্রেনিয়ামের ভিতরে সুরক্ষিত থাকে, তাই এদের বলা হয় ভাইয়া কি ভাইয়া বলা হয়? বলা হয় হচ্ছে ক্রেনিয়াটা। কেমন? তাই এদেরকে বলা হয় হচ্ছে ক্রেনিয়াটা। হ্যাঁ, তাই এদেরকে বলা হয় হচ্ছে ক্রেনিয়াটা। ক্রেনিয়াটা বুঝতে পারছি? তাহলে আমরা এই পর্যন্ত 3টা পয়েন্ট পাইলাম যে ভাই আমাদের প্রথম পয়েন্টটাই ছিল, যেহেতু আমরা নটোকর্ডের ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশনটা করেছি এবং নটোকর্ডটা মেরুদণ্ডতে প্রতিস্থাপিত হয়েছে বিধায় আমাদের এই সাবফাইলামটার নাম হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে আমরা প্রথমে নটোকর্ড নিয়ে বলেছি যে ভাই নটোকর্ডটা পূর্ণাঙ্গ প্রাণীতে হয়ে যাবে মেরুদণ্ড, আর যে নার্ভ কর্ড রয়েছে অর্থাৎ আমাদের যে স্নায়ুরজ্জু রয়েছে সেই নার্ভ কর্ড কিংবা স্নায়ুরজ্জুটা কি হবে? পূর্ণাঙ্গ প্রাণীতে এর সম্মুখ অংশটা স্ফীত হবে, তৈরি করবে মস্তিষ্ক, পশ্চাৎ অংশটা তৈরি করবে হচ্ছে সুষুম্নাকাণ্ড কিংবা স্পাইনাল কর্ড। কেমন? আর এই যে মস্তিষ্ক তৈরি হলো সেটা কোথায় সংরক্ষিত থাকলো বলতো? সেটা একটা খুলির ভিতরে একটা কি বলে এটা, অস্থি নির্মিত একটা আবরণের ভিতরে সংরক্ষিত থাকলো। সে আবরণটা বা সেটাকে আমরা বলি মাথার খুলি। কেমন? আচ্ছা, তো এটার ইংলিশটা হচ্ছে ক্রেনিয়াম। যেহেতু মস্তিষ্ক ক্রেনিয়ামের ভিতরে থাকতেছে ভার্টিব্রাট উপপর্ব প্রাণীদের ক্ষেত্রে, সেজন্য এই ভার্টিব্রাট উপপর্ব প্রাণীদের আমরা আলাদা একটা নাম দিয়েছি। কি নাম ভাইয়া? এদেরকে বলা হয় আলাদাভাবে ক্রেনিয়াটা। বুঝতে পারছি? আচ্ছা, তো তুমি যদি একটু আগের ক্লাসগুলো যদি একটু মনে করার চেষ্টা করো যে ভাই এই যে ভার্টিব্রাট উপপর্বের প্রাণীদের আমরা বললাম ক্রেনিয়াটা, তাহলে জানি আমরা ভাইয়া সেফালোকর্ডেট উপপর্বের প্রাণীদের কি বলেছিলাম? একটা স্পেশাল নাম বলেছিলাম না? মনে আছে? সেফালোকর্ডেট প্রাণীদের বলেছিলাম ভল্লমাকার প্রাণী বা ল্যান্সেলেট। কেমন? আর তারও আগে যদি আরেকটু আগে মনে করার চেষ্টা করো যে ইউরোকর্ডেটের পরের প্রাণীদের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ইউরোকর্ডেটের পরের প্রাণীদেরকে আমরা বলি কি? টিউনিক্যাটা। কি বলা হয় ভাইয়া? টিউনিক্যাটা। তাহলে এগুলো হচ্ছে তাদের স্পেশাল নাম, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি হচ্ছে নটোকর্ড, নার্ভ কর্ড এবং মস্তিষ্ক নিয়ে মোটামুটি বললাম ভার্টিব্রাট উপপর্বের প্রাণীদের ক্ষেত্রে। তাছাড়া দেখো তো কি থাকবে, এই যে ভার্টিব্রাট উপপর্বের যে প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের আরেকটা স্পেশালিটি থাকবে, সেটা কি? তাদের দেহ ত্বকে আবৃত হবে। কেমন? তাহলে কি হবে? দেহ দেহ ত্বকে আবৃত হবে। দেহ ত্বকে আবৃত হবে। বুঝতে পারছি? তাদের দেহটা কি হবে ভাইয়া? দেহটা সারা দেহ ত্বকে আবৃত থাকবে। ওকে ফাইন। তো ভার্টিব্রেটের সারা দেহ ত্বকে আবৃত থাকবে। এখন হচ্ছে ভাইয়া এই যে ত্বক, হ্যাঁ, এই যে ত্বক, ত্বক হচ্ছে মনে রাখবা, ত্বক হচ্ছে আমাদের সবচেয়ে বৃহৎ একটা অঙ্গ। ওকে, তাহলে এই যে ত্বকে আবৃত থাকবে সারাটা দেহ, তাহলে ত্বকের আবার কি কি স্তর আছে যদি আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি। এই যে ত্বক, ত্বকের আবার হচ্ছে কি থাকবে ভাইয়া? ত্বকের 2টা স্তর থাকবে। কেমন? ত্বকের হচ্ছে বেসিক্যালি 2টা স্তর। 2টা স্তর। কেমন? তাহলে ত্বকের কয়টা স্তর বলো ভাইয়া? 2টা স্তর থাকবে। ওকে, এটা হচ্ছে খুবই জেনারেলাইজড ভাবে যদি বলি, ত্বকের 2টা স্তর থাকবে। একটাকে আমরা বলবো ভাইয়া সবার বাইরেরটা, সবার বাইরের লেয়ার যেটা ত্বকের, সেটাকে বলবো হচ্ছে আমরা এপিডার্মিস। সেটাকে কি বলবো ভাইয়া? এপিডার্মিস। ওকে ফাইন। আর ভিতরের যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে ডার্মিস। বুঝতে পারছি? এপিডার্মিস হচ্ছে বাইরের লেয়ারটা, ত্বকের বাইরের লেয়ারটা হচ্ছে এপিডার্মিস, আর ভিতরের যে লেয়ারটা হচ্ছে সেটা হচ্ছে ডার্মিস। বুঝতে পারছি? আচ্ছা, এই ডার্মিস মানে বেসিক্যালি ত্বক, আর ডার্মিসের উপরে কিছু বোঝাতে আমরা এপি ওয়ার্ডটা ইউজ করি, দ্যাট মিন্স সেটা হবে এপিডার্মিস। তাহলে দেখো তো এই যে ডার্মিস আর এপিডার্মিস এগুলো কোন ভ্রূণস্তর থেকে আসছে, এটা যদি তুমি একটু মনে রাখার চেষ্টা করো। মনে রাখবা, তোমরা জানো যে আমাদের 3টে ভ্রূণীয় স্তর থাকে। কি কি থাকে ভাই? আমাদের ওই যে গ্যাস্ট্রুলা পর্যায়ে একটা হচ্ছে সবার বাইরে থাকে হচ্ছে অ্যাক্টোডার্ম, তারপরে থাকে মেসোডার্ম, তারপরে থাকে হচ্ছে এন্ডোডার্ম, তাই না? তাহলে এই যে এপিডার্মিসটা, ত্বকের সবার বাইরের স্তর এপিডার্মিসটা, সেটা ভ্রূণীয় কোন স্তর থেকে আসছে বা কোন ভ্রূণীয় কোষ স্তর থেকে এসেছে যদি একটু বলার চেষ্টা করি। মনে রাখবা, এই এপিডার্মিসটা আসছে হচ্ছে ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে। এপিডার্মিসটা কই থেকে আসছে ভাইয়া? ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে। কেমন? অ্যাক্টোডার্ম থেকে। আর ডার্মিস স্তরটা আসছে কই থেকে ভাইয়া? ডার্মিস স্তরটা আসছে হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে। কেমন?
ডার্ম স্তরটা আসছে হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে। ওকে ফাইন। তাহলে হচ্ছে আমরা দেখো ভার্টিব্রাটের উপপর্বে কয়টা বৈশিষ্ট্য এই পর্যন্ত পাইলাম? 4টা বৈশিষ্ট্য পাইলাম। ওকে, আচ্ছা, তারপরে কি বলতো, এই যে ত্বক পাইলাম, ত্বকের উপরে কি থাকবে বলতো? এদের ত্বকগুলো, ত্বকের উপরে কি থাকবে? ত্বকের উপরে হচ্ছে গ্রন্থি থাকবে, বা ত্বক হবে কেমন? এই ত্বক হবে গ্রন্থিযুক্ত। হ্যাঁ, ত্বক কেমন হবে ভাই? এই ত্বকটা হবে হচ্ছে গ্রন্থিযুক্ত। গ্রন্থিযুক্ত কি কি গ্রন্থি থাকবে যদি আমি একটু বলার চেষ্টা করি, ত্বকে কি কি গ্রন্থি থাকে আমাদের বলতো? আমরা মানুষের ক্ষেত্রে যদি বলি, দুই ধরনের গ্রন্থি থাকবে, একটা থাকবে শ্বেত গ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড, আর একটা থাকবে হচ্ছে সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি। যাই হোক, সেটা নিয়ে আমরা বলতেছি না। তাহলে ত্বক হবে গ্রন্থিযুক্ত। তাছাড়া কি থাকবে? তাছাড়া এদের কি থাকবে? দেখো তো, এদের প্রোটেকশনের জন্য কি রয়েছে? আমাদের নখ রয়েছে, তারপর ত্বকের উপর আবার লোম থাকবে, তাই না? আচ্ছা, তাহলে ত্বক হবে গ্রন্থিযুক্ত। তাছাড়া কি থাকবে? ত্বকের উপর লোম থাকবে। ত্বকের উপর হচ্ছে লোম থাকবে। তারপর হচ্ছে চুল পাওয়া যাবে মাথায়, তাই না? চুল পাওয়া যাবে। তারপর হচ্ছে কি পাওয়া যাবে? বহিঃকঙ্কাল হিসেবে আরো নখ পাওয়া যাবে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু পাওয়া যাবে। যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত আপাতত বলছি না। তারপরে যদি আমরা যে ভার্টিব্রেটের উপপর্বে আরেকটা কি কমন বৈশিষ্ট্য থাকবে দেখো তো, এই যে ভার্টিব্রেটের উপপর্বে যে প্রাণীরা রয়েছে, এরা আলটিমেটলি কি করতেছে? এরা আলটিমেটলি উন্নত হচ্ছে, বা সবচেয়ে উন্নততর প্রাণী। তাহলে সবচেয়ে উন্নততর প্রাণী, তাহলে তার কি দরকার? একটা উন্নত পরিপাক তন্ত্র দরকার, তাই না? একটা উন্নত পরিপাক তন্ত্র দরকার, তার প্রচুর পরিমাণে শক্তি দরকার। ওকে ফাইন। তাহলে আমরা কি বলবো? এদের উন্নত পরিপাক তন্ত্র রয়েছে। কেমন? এই যে ভার্টিব্রেটা উপর প্রাণীদের উন্নত পরিপাক তন্ত্র রয়েছে, উন্নত পরিপাকতন্ত্র বিদ্যমান রয়েছে। তাছাড়া এদের কি থাকবে বলতো? যেহেতু উন্নত পরিপাকতন্ত্র রয়েছে, তাছাড়া কি হবে ভাইয়া? এদের ক্ষেত্রে উন্নত রেচন তন্ত্র থাকবে। হ্যাঁ, এদের ক্ষেত্রে উন্নত রেচন তন্ত্র থাকবে। কেমন? রেচন তন্ত্র থাকবে। তাছাড়া কি থাকবে বলতো? উন্নত রক্ত সংবহন তন্ত্র থাকবে। বুঝতে পারছি ভাইয়া? উন্নত রক্ত সংবহন তন্ত্র থাকবে, রক্ত সংবহন তন্ত্র থাকবে। বুঝতে পারছি? তাহলে উন্নত পরিপাক তন্ত্র থাকবে, রেচন তন্ত্র থাকবে, এবং উন্নত রক্ত সংবহন তন্ত্র থাকবে। তারপরে বলতো ভাইয়া, ভার্টিব্রেটা উপপর্বের আর কি বৈশিষ্ট্য থাকবে? এই যে ভার্টিব্রেটা উপপর্বের ক্ষেত্রে তোমার মস্তিষ্ক যে রয়েছে, তাদের মস্তিষ্কের ক্ষেত্রে আমরা আগেই বলা উচিত ছিল, এদের মস্তিষ্কটা 3টে ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত হবে, বা 3টা খণ্ডকের সমন্বয়ে গঠিত হবে। কেমন? মস্তিষ্ক হচ্ছে কি 3 খণ্ডযুক্ত হবে, বা তোমার 3টা ভাগে বিভক্ত হবে, 3 ভাগে বিভক্ত মস্তিষ্ক হবে। কেমন? 3 ভাগে বিভক্ত হবে। যেমন কি কি আমরা মানুষের ক্ষেত্রে, তোমরা যখন অষ্টম অধ্যায়টা তোমাদের পড়াবো, তখন সেখানে ডিটেলসে পড়িয়ে দিব যে মানুষের ক্ষেত্রে হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্ক থাকে। তেমনি এই যে ভার্টিব্রেট প্রাণীদের ক্ষেত্রে মস্তিষ্কটা 3টা ভাগে বিভক্ত হবে, এবং কি থাকবে? এবং এদের ক্ষেত্রে করটিক স্নায়ুর বিকাশ ঘটবে। এবং করটিক স্নায়ু জিনিসটা কি? ধরো একটা হচ্ছে ব্রেন, হ্যাঁ, আমরা যদি একটা জাস্ট ব্রেনের কথা চিন্তা করি, এই যে ব্রেন, একটা ব্রেন, আর এটা হচ্ছে তার স্পাইনাল কর্ড। কেমন? ব্রেন এবং স্পাইনাল কর্ড। দেখো, আমি জাস্ট একটা নর্মাল ফিগার রেখেছি। আচ্ছা, এই যে ব্রেন, এই ব্রেন থেকে কিছু পরিমাণ স্নায়ু সরাসরি বের হয়ে আমাদের কি মাথা এবং ঘাড়ের আশেপাশের জায়গাগুলোতে স্নায়ু সরবরাহ করবে। এরা যেহেতু করোটি থেকে বেরোচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো করোটিক স্নায়ু। এই যে ভার্টিব্রেটা উপপর্বের প্রাণী রয়েছে, তাদের ক্ষেত্রে করোটিক স্নায়ু থাকবে কত জোড়া? ইন জেনারেল কেস 10 থেকে 12 জোড়া থাকবে। বাট প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে থাকবে। বাট ইন জেনারেল আমরা বলতে পারি কতগুলো ভাইয়া? 10 থেকে 12 জোড়া করোটিক স্নায়ু থাকবে। কেমন? তাহলে 10 থেকে 12 জোড়া এদের ক্ষেত্রে কি থাকবে? করোটিক স্নায়ু থাকবে। বুঝতে পারছি? 10 থেকে 12 জোড়া করোটিক স্নায়ু থাকবে। ওকে ফাইন। তো তারপরে আমরা কি পাবো ভাইয়া? তারপরে আমরা কি পাবো? তারপরে আমরা পাবো হচ্ছে এদের ক্ষেত্রে কি থাকবে? এদের ক্ষেত্রে দেহে কি থাকবে? বিভিন্ন ধরনের গ্রন্থি থাকবে। কেমন? এদের দেহে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকবে। কি কি গ্রন্থি থাকতে পারে? সবচেয়ে কমন কোন গ্রন্থি পাই আমরা? যে হরমোন নিঃসরণকারী গ্রন্থি। এখন বলতো ভাইয়া, হরমোন নিঃসরণকারী গ্রন্থিকে আমরা কি বলি? অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে কি থাকবে এদের দেহে? অন্তঃক্ষরা গ্রন্থি বিদ্যমান থাকবে। কেমন? অন্তঃক্ষরা গ্রন্থি বিদ্যমান থাকবে। অন্তঃক্ষরা গ্রন্থি বিদ্যমান থাকবে। ওকে ফাইন। অন্তঃক্ষরা গ্রন্থি বিদ্যমান থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তাছাড়া আর কি থাকতে পারে বলতো ভাইয়া? তাছাড়া কি থাকতে পারে এদের? এদের ক্ষেত্রে থাকতে পারে হচ্ছে তোমার কি হবে? আচ্ছা, এদের ক্ষেত্রে হচ্ছে দেহে কি থাকবে? দেহে কঙ্কাল তন্ত্র থাকবে। কেমন? তাহলে দেহে সুগঠিত কঙ্কাল তন্ত্র থাকবে। দেহে সুগঠিত সুগঠিত কি হবে ভাইয়া? সুগঠিত কঙ্কাল তন্ত্র থাকবে। ওকে, দেহে সুগঠিত কঙ্কাল তন্ত্র
থাকবে। তো এটা আশা করি বুঝাতে হবে না, তোমরা ডান পাশে একটা ফিগার আছে, এই ফিগারটা দেখলে আশা করি এটা বুঝতে পারো। যেমন এটা মানুষের, এটা কঙ্কালতন্ত্রের কিন্তু আমি ছবি দিয়ে রেখেছি। তো মানুষ যেহেতু ভার্টিব্রাটা পড়বে, সবচেয়ে ফাইনেস্ট একটা এক্সাম্পল, সেজন্য তুমি মানুষের ব্যাপারগুলো দিয়ে একটু মনে রাখার চেষ্টা করতে পারো। তো আমরা যদি ভার্টিব্রাট উপপর্ব নিয়ে একটু রিক্যাপ করার চেষ্টা করি, বা একটু যদি পুনরায় আলোচনা করার চেষ্টা করি, তাহলে আমরা কি কি পাই যদি দেখি একটু। দেখো যে ভার্টিব্রাট উপর প্রাণী দেখেছে, কেন আমরা এদের ভার্টিব্রাটা বলতেছি বা কেন এদের মেরুদণ্ডী বলতেছি, কারণ এদের যে নটকটটা রয়েছে, সেই নটকটটা ভ্রূণ অবস্থায় নটকট থাকলেও পূর্ণাঙ্গ প্রাণীতে সেটা মেরুদণ্ড হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাছাড়া এদের নার্ভ কর্ড কিংবা স্নায়ুরজ্জু যেটা রয়েছিল, সেটা পূর্ণাঙ্গ প্রাণীতে সম্মুখ অংশ, সামনের পার্টটা স্ফীত হবে, মোটা হয়ে তৈরি করবে মস্তিষ্ক। পশ্চাৎ অংশটা লম্বা আকৃতির হয়ে তৈরি করে সুষুম্না কাণ্ড কিংবা স্পাইনাল কর্ড। এদের যে মস্তিষ্ক রয়েছে, এই মস্তিষ্কটা কিসের ভিতরে সুরক্ষিত থাকবে বলতো? মস্তিষ্কটা একটা মাথার খুলি বা স্কাল বা ক্রেনিয়ামের ভিতরে সুরক্ষিত থাকবে। কেমন? যেহেতু এদের মস্তিষ্কটা ক্রেনিয়ামের ভিতরে সুরক্ষিত থাকবে, দ্যাটস ওয়াই এই ভার্টিব্রাট উপপর্ব প্রাণীদের আমরা বলতেছি কি ভাই? এদের বলতেছি আমরা কি বলতেছি ভাই? ক্রেনিয়াটা বলতেছি। কেমন? আচ্ছা, তাছাড়া কি হবে বলতো? এদের যে সুষুম্না কাণ্ড থাকবে, বাকি পার্টটুকু অর্থাৎ নার্ভ কর্ডের বাকি পার্টটুকু যে সুষুম্না কাণ্ড, এই সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডটা কার ভিতরে সুরক্ষিত থাকবে বলতো? এটা এদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের ভিতরে সুরক্ষিত থাকবে। যেটা নিয়ে আমরা ইন ডিটেলে ভবিষ্যতে আলোচনা করব, আপাতত ডিটেলসে যাচ্ছি না। ওকে ফাইন। তারপরে আর কি কি পাবো আমরা? তাছাড়া ভার্টিব্রাট উপপর্বের ক্ষেত্রে আমরা পাবো এদের দেহ ত্বকে আবৃত থাকবে। ত্বকের আবার দুইটা স্তর থাকবে। সবার উপরের স্তর যেটা বাহ্যিক স্তর, সেটাকে আমরা বলতেছি এপিডার্মিস। সেটা কোন ভ্রূণ স্তর থেকে আসবে? আসবে হচ্ছে এক্টোডার্ম থেকে। এপিডার্মিসের ঠিক নিচে অবস্থান করবে হচ্ছে ডার্মিস, সেটা আসবে কই থেকে? মেসোডার্ম ভ্রূণ স্তর থেকে। তো আশা করি ভ্রূণ স্তর নিয়ে তোমাদের এখন আর কোনো কনফিউশন নেই, কারণ সেটা নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। তাছাড়া এদের ত্বকটা কেমন হবে ভাইয়া? ত্বকটা হবে হচ্ছে গ্রন্থিযুক্ত, ত্বকে লোম থাকবে, তারপর হচ্ছে এদের চুল পাওয়া যাবে, নখ পাওয়া যাবে। কেমন? যেহেতু এরা উন্নত প্রাণী, উন্নত পরিপাকতন্ত্র থাকবে, উন্নত রেচনতন্ত্র থাকবে, উন্নত রক্ত সংবহন তন্ত্র থাকবে। মস্তিষ্কটা আবার আরেকবার যদি বলি, মস্তিষ্কটা উন্নত হবে, জটিল প্রকৃতির হবে, তিনটা ভাগে বিভক্ত হবে: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কে। কেমন? এবং এদের যে ক্রেনিয়ামটা রয়েছে, সেই ক্রেনিয়াম অর্থাৎ একদম মস্তিষ্ক থেকে 10 থেকে 12 জোড়া করোটিক স্নায়ু বের হয়ে আশেপাশের রিজিয়নে স্নায়ু সাপ্লাই দিবে। এদের অন্তঃক্ষরা গ্রন্থি বিদ্যমান থাকবে এবং দেহ সুগঠিত কঙ্কালতন্ত্র থাকবে, যে কঙ্কালতন্ত্রের কারণে তারা কি করবে? তার দেহে একটা নির্দিষ্ট আকার আকৃতি প্রাপ্ত হবে, দেহের স্ট্রেংথ লাভ করবে, তাদের সেটা মুভমেন্টে সাহায্য করবে। আশা করি ভার্টিব্রাটা সাবফাইলাম নিয়ে মোটামুটি তোমাদের আইডিয়াটা আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। কেমন? আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা চেষ্টা করব ভার্টিব্রাটা যে সাবফাইলাম রয়েছে তার অধীনে যে সুপার ক্লাসের কথা আমরা একটু বলে আসছি একটু আগে, যে সুপার ক্লাস 1 এর ভিতরে ছিল সাইক্লোস্টোমাটা এবং সুপার ক্লাস 2 এর ভিতরে ছিল ন্যাথোস্টোমাটা। তো আমরা এই সাইক্লোস্টোমাটা নিয়ে আমরা এখন একটু পড়ার চেষ্টা করব। কেমন? ওকে ফাইন। তো সাইক্লোস্টোমাটা আসলে তোমাকে যদি বলা হয় যে ভাই এই যে সাইক্লোস্টোমাটা, তুমি এই ওয়ার্ডটা থেকে বা নামটা থেকে তুমি কি বুঝতে পারতেছো? আচ্ছা, তো দেখো ভাইয়া, এখানে বলা হয়েছে কি সাইক্লোস্টোমাটা। সাইক্লো মিন্স কি ভাইয়া? সাইক্লো কথাটা আসছে কই থেকে ভাইয়া? সাইক্লো মানে হচ্ছে গোল। কেমন? সাইক্লো মানে হচ্ছে গোল। আর স্টোমা মানে কি ভাইয়া? স্টোমা মানে কি ভাই? স্টোমা মানে হচ্ছে মুখ। কেমন? তো সাইক্লো মানে গোল, স্টোমা মানে মুখ, আর আটা, মাটা মিন্স আটা এখানে, তাহলে আটা মানে হচ্ছে বহন করা। তাহলে যে সকল প্রাণীর গোল মুখ থাকবে তাদেরকে আমরা বলবো সাইক্লোস্টোমাটা। তাহলে দেখো তোমার কোনো একটা প্রাণীর মুখ যদি গোল হয়, সেটা কি তার কি চোয়াল গঠিত হবে? তার কি চোয়াল থাকবে? কোন একটা গোল মুখ প্রাণীর কথা তুমি চিন্তা করো, তার কি চোয়াল থাকবে? থাকবে না। তাহলে এরা এরা হবে গোল মুখযুক্ত প্রাণী, কিংবা এরা কেমন হবে? এরা হবে হচ্ছে চোয়ালবিহীন প্রাণী। কেমন? তাহলে এরা হবে গোল মুখ যুক্ত প্রাণী, কিংবা এরা হবে হচ্ছে কেমন ভাইয়া? এরা হবে চোয়ালবিহীন প্রাণী। ওকে ফাইন, আশা করি বুঝাতে পেরেছি। কেমন? তাহলে এরা কেমন হবে? এরা হচ্ছে চোয়ালবিহীন। ওকে, আচ্ছা, গোলমুখযুক্ত কিংবা চোয়ালবিহীন। আচ্ছা, তো গোলমুখযুক্ত কিংবা চোয়ালবিহীন হয় এদের আরেকটা নাম রয়েছে। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় হচ্ছে এক নাথা। কেমন? এদেরকে বলা হয় কি ভাইয়া? এদেরকে বলা হয় হচ্ছে এক নাথা। ওকে, এদেরকে বলা হচ্ছে এক নাথা। তাহলে ন্যাথো মিন্স চোয়াল, এ মিন্স অ্যাবসেন্ট বা নেই, অর্থাৎ চোয়ালবিহীন যে প্রাণী রয়েছে, চোয়ালবিহীন ভার্টিব্রেট যারা রয়েছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে সাইক্লোস্টোমাটা
বা গোল মুখযুক্ত প্রাণী। বুঝতে পারছি? আচ্ছা, তাদেরকে কোথায় ফেলা হয়েছে? সুপার ক্লাস 1 এ ফেলা হয়েছে। ওকে ফাইন। তাহলে এই যে দেখো তুমি যদি নিচে একটা চিত্র দেখার চেষ্টা করো, দেখো তো এখানে কি রয়েছে। এখানে এই যে নিচে বাম পাশে চিত্র দেখো, গোল মুখযুক্ত প্রাণী কথা বলা হয়েছে, তাই না? তাহলে গোল মুখযুক্ত সমস্ত প্রাণী হবে সাইক্লোস্টোমাটার অধীনে, সুপার ক্লাস 1 সাইক্লোস্টোমাটার অধীনে। কেমন? আচ্ছা, তাহলে এদের তাহলে কি কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে কি থাকবে বলো তো? এদের এদের হবে মুখ কেমন হবে ভাইয়া? যেটা আমি প্রথমেই বলে আসলাম, যেটা আমরা নাম থেকেই বুঝতেছি, মুখ হবে চোয়ালবিহীন। ওকে ফাইন। তাহলে সাইক্লোস্টোমাটার মুখ হবে চোয়ালবিহীন। চোয়ালবিহীন, তাহলে চোয়ালবিহীন হলে সেটা কেমন হবে ভাইয়া? গোল মুখ হবে। কেমন? এদিকে কি থাকবে ভাইয়া? গোল মুখ থাকবে, বা মুখটা কেমন হবে? গোল হবে। ওকে ফাইন। তাছাড়া এদের কি থাকবে না বলতো? এদের দেহে কোনো আইস থাকবে না। তাহলে এদের দেহটা হবে আইসবিহীন। হ্যাঁ, দেহ হবে আইসবিহীন। দেহ হবে হচ্ছে আইসবিহীন। তাছাড়া কি হবে বলতো? এদের ক্ষেত্রে কি থাকবে না? এদের ক্ষেত্রে কোনো উপাঙ্গ থাকবে না। কেমন? এদের ক্ষেত্রে কোনো যুগ্ম উপাঙ্গ থাকবে না। যুগ্ম বা জোর উপাঙ্গবিহীন হবে এরা। এদের ক্ষেত্রে কোনো যুগ্ম বা জোর উপাঙ্গ থাকবে না। তাহলে আর হবে যুগ্ম বা জোর উপাঙ্গবিহীন। বুঝতে পারছি? অর্থাৎ এদের দেখো কোনো যুগ্ম বা জোর উপাঙ্গ নেই। এই যে নিচে দুইটা চিত্র খেয়াল করলে তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারবা। আস্তে আস্তে এটাও বুঝিয়ে দিব। ওকে, তো পরবর্তী যদি বৈশিষ্ট্যটা আমরা একটু দেখার চেষ্টা করি, আর কি বৈশিষ্ট্য হবে? এদের দেহ হবে লম্বা, এদের দেহ হবে নলাকার এবং অন্তকঙ্কাল হবে তরুণাস্থিময়। কেমন? তাহলে দেহ হবে কেমন ভাইয়া? এদের দেহ হচ্ছে নলাকার। কেমন? এদের দেহটা হবে হচ্ছে নলাকার। আর যেহেতু এরা ভার্টিব্রাটা, তাহলে এদের কি থাকবে? অস্থি, বা তোমার দেহটা কেমন হবে? দেহটা হবে হয় অস্থিময় না হয় তরুণাস্থিময়। তাহলে কেমন হবে এদের দেহটা? দেহটা হবে হচ্ছে তরুণাস্থিময়। কেমন? তাহলে দেহ নলাকার এবং তরুণাস্থি নির্মিত। তরুণাস্থি, তরুণাস্থিময়। ওকে ফাইন। তাছাড়া এদের ক্ষেত্রে আমরা কি পাবো বলতো? এদের ক্ষেত্রে পাবো হচ্ছে এরা হতে পারে কেমন? এরা হতে পারে সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীরা হতে পারে, বা সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের প্রাণীরা হতে পারে। কি হতে পারে? এরা মৃতজীবী। হতে পারে এরা মৃতজীবী, বা এরা হচ্ছে কি মৃতজীবী, বা এরা হতে পারে হচ্ছে পরজীবী। কেমন? আচ্ছা, তাহলে এগুলো ছিল সাইক্লোস্টোমাটা যে সুপার ক্লাস 1, তার কিছু কমন বৈশিষ্ট্য। তাহলে কি কি পাবো দেখো তো? আমরা প্রথমে নাম থেকে একটু জানার চেষ্টা করব। সাইক্লো মিন্স গোল, স্টোমা মিন্স মুখ। তাহলে সাইক্লোস্টোমাটা হচ্ছে কি? যারা হচ্ছে গোল মুখযুক্ত প্রাণী। যাদের গোল মুখ থাকবে তাদের কি থাকবে না বলতো? তাদের কোনো চোয়াল থাকবে না। তাহলে এদেরকে বলবো আমরা চোয়ালবিহীন প্রাণী। যেহেতু এরা গোলমুখ, এদের কোনো চোয়াল নেই, সেজন্য এদের আরেকটা ইংলিশ টার্ম আমরা ইউজ করতে পারি নামের ক্ষেত্রে। সেটা কি? এদেরকে বলা হবে হচ্ছে একনাথা। এদের কি বলা হবে ভাইয়া? একনাথা। ওকে ফাইন। তারপর দেখো তো এদের কি রয়েছে? এদের দেহে কোনো আইস নেই, দেহ আইসবিহীন, এবং কোনো যুগ্ম বা কোনো জোর উপাঙ্গ এদের দেহে থাকবে না। দেহ থাকবে হচ্ছে নলাকার এবং তরুণাস্থিময়। এরা হবে কেমন? মৃতজীবী বা পরজীবী। তাহলে এটা ছিল আমাদের সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের মোটামুটি সাধারণ কিছু পরিচিতি। এখন সুপার ক্লাসের অধীনে কি থাকবে ভাইয়া? সুপার ক্লাসের অধীনে থাকবে হচ্ছে ক্লাস। তাহলে সাইক্লোস্টোমাটা যে সুপার ক্লাসটা রয়েছে, এর অধীনে দুইটা ক্লাস থাকবে। কেমন? এর অধীনে কি থাকবে ভাইয়া? এর অধীনে দুইটা ক্লাস থাকবে। যদি আমি একটু লেখার চেষ্টা করি, এর অধীনে থাকবে হচ্ছে দুইটা ক্লাস। হ্যাঁ, একটাকে আমরা কি বলবো ভাইয়া? একটাকে বলবো হচ্ছে মিক্সিনি। মিক্সিনি। আরেকটাকে বলবো হচ্ছে আমরা কি ভাইয়া? আরেকটা বলবো হচ্ছে পেট্রোমাইজনটিডা। কেমন? মিক্সিনি এবং পেট্রোমাইজনটিডা। বেসিক্যালি এদের ক্ষেত্রে হচ্ছে তিনটা ক্লাস থাকে, বাট তিনটা ক্লাসের ভিতরে যে যে আরেকটা ক্লাস হচ্ছে মিক্সিনি পেট্রোমাইজনটিডা ছাড়াও আরেকটা অস্ট্রোকোডার্ম নামে একটা ক্লাস থাকে, যে ক্লাসে সমস্ত প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। সেজন্য আমরা এখন আর সেই ক্লাসটাকে ইউজ করি না। আমরা জাস্ট এই সাইক্লোস্টোমাটা যে অধিশ্রেণী রয়েছে, তার অধীনে দুইটা শ্রেণী নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে পেট্রোমাইজনটিডা এবং একটা হচ্ছে মিক্সিনি। কেমন? এই যে পেট্রোমাইজনটিডার ফিগারটা তোমরা পাশে একটু দেখতে পাচ্ছ, এই টাইপের যত প্রাণী হবে সেগুলোকে আমরা বলবো পেট্রোমাইজনটিডা, আর নিচেরটা হবে মিক্সিনি, যেগুলো নিয়ে বিস্তারিত আমরা একটু পরে আলোচনা করব। কেমন? তো এই ছিল মোটামুটি সাইক্লোস্টোমাটা সুপার ক্লাস নিয়ে একটু ডিটেলস কথাবার্তা। কেমন? ওকে ফাইন। তো তাহলে আমরা এখন একটু যদি সাইক্লোস্টোমাটা ক্লাসের দিকে যাই, অর্থাৎ আমাদের সাইক্লোস্টোমাটা যে সুপার ক্লাস রয়েছে তার অধীনে আমরা একটু আগে বলে আসছি দুইটা ক্লাস রয়েছে। তো প্রথম ক্লাসটা ছিল কি ভাইয়া? প্রথম ক্লাসটা ছিল হচ্ছে
মিক্সিনি। ওকে ফাইন, প্রথম ক্লাসটা কি ছিল ভাইয়া? প্রথম ক্লাসটা ছিল হচ্ছে মিক্সিনি। তো দেখো, মিক্সদিনি যে প্রাণীটা রয়েছে, মিক্সদিনি ক্লাসের অধীনে কি কি প্রাণী থাকবে? এই যে নিচে একটা যদি ফিগার দেখো, ফিগার দেখলে আশা করি বুঝতে পারবা। ফার্স্ট অফ অল, মিক্সদিনি শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এদের ক্ষেত্রে বলো তো ভাইয়া, এদের ক্ষেত্রে নামকরণটা কিভাবে হলো, তাই না? আচ্ছা, নামকরণটা কিভাবে হলো? মিক্সদিনি শ্রেণীর প্রাণীরা ফার্স্ট অফ অল এরা হচ্ছে কি? এরা হচ্ছে সাইক্লোস্টোমাটা শ্রেণীর প্রাণী। অর্থাৎ এদের চোয়ালটা কেমন হবে বলতো ভাইয়া? এদের মুখটা কেমন হবে বলতো? এদের কোনো চোয়াল থাকবে না, এদের মুখটা হবে গোলমুখ। কেমন? আচ্ছা, তো মিক্সিনি নামটা কেন হলো এটা নিয়ে যদি তোমার একটু কোশ্চেন আসে, মনে রাখবা এই যে মিক্সা, মিক্সা মিন্স কি ভাইয়া? মিক্সিনির যে মিক্সা, এটার মানে হচ্ছে কি ভাইয়া? মিক্সিনির যে মিক্সা, হ্যাঁ, এম ও এক্স এ মিক্সা, মিক্সা মানে হচ্ছে পিচ্ছিল কারক কোন একটা বস্তু। কেমন? মিক্সা মানে কি? মিক্সা মানে হচ্ছে পিচ্ছিল কারক বস্তু। ওকে ফাইন, আমি একটু লিখে দিচ্ছি, দেখো। মিক্সা মানে হচ্ছে পিচ্ছিল কারক একটা বস্তু বা পিচ্ছিল বস্তু। কেমন? তাহলে মিক্সা মানে হচ্ছে পিচ্ছিল। তার মানে এই ক্লাসের যে প্রাণীরা থাকবে তারা হবে কেমন? ফার্স্ট অফ অল সাইক্লোস্টোমাটা বা গোল চোয়াল যুক্ত, এবং যাদের দেহটা হবে পিচ্ছিল। বুঝতে পারছি? ওকে ফাইন। তো এই যে তোমার মিক্সদিনি পরের প্রাণীরা, এরা হচ্ছে পিচ্ছিল কারক একটা প্রাণী। এদেরকে দেখতে কিসের মতো দেখো তো? তুমি তোমার পরিচিত কোনো প্রাণীর সাথে মিলাতে পারছো কিনা? হ্যাঁ, এরা হচ্ছে দেখতে ইল ফিশের মতো। কেমন? এদেরকে আরেকটা নামে কি বলা হয়? এদেরকে আরেকটা ভাবে বলা হয় হচ্ছে ইল ফিশ। ওকে ফাইন, এদেরকে বলা হয় কি ভাইয়া? ইল ফিশ, বা আমরা যেটাকে বলতে পারি কি বাইন মাছ। কেমন? ইল ফিশ বা বাইন মাছ বলে না? এরা দেখতে অনেকটা অমন। ওকে ফাইন, তারপরে তুমি দেখো তো এই প্রাণীটাকে তুমি যদি একটু ভালোভাবে অবজার্ভ করো, তাহলে দেখো তো কি দেখতে পাচ্ছ? প্রাণীটা ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা গোল প্রাণী। সারা দেহটা কেমন হবে? সারা দেহ হচ্ছে পিচ্ছিল কারক পদার্থে ভর্তি থাকবে, বা সারা দেহে থেকে পিচ্ছিল কারক পথ নিঃসৃত হবে। এরা দেখতে হবে বাইন ফিশের মতো, এবং এরা দেখতে কেমন হবে? এরা দেখতে হবে খুবই খারাপ বা বিভৎস দেখতে। কেমন? এরা হচ্ছে বিভৎস দেখতে। যেহেতু এরা দেখতে বিভৎস, সেজন্য এদেরকে আরেকটা নাম দিয়েছে। সেজন্য এদের একটা নাম দিয়েছে কি? এদের নাম দিয়েছে হচ্ছে ভাইয়া হ্যাক ফিশ। এদেরকে একটা নাম দেওয়া হয়েছে ভাইয়া হ্যাক ফিশ। কেমন? এই যে হ্যাক ফিশের হ্যাক মানে হচ্ছে কি? হ্যাক মানে হচ্ছে কুৎসিত, কুৎসিত বা অসুন্দর। ওকে ফাইন, তাহলে এরা বিভৎস দেখতে, সেজন্য এই মিক্সিনি পরের প্রাণীদেরকে আরেকটা নাম হচ্ছে হ্যাগফিশ। বুঝতে পারছি? আচ্ছা, তারপর যদি আমরা একটু কমন কিছু বৈশিষ্ট্য যদি বলি, বা কমন কিছু বৈশিষ্ট্য যদি মিক্সিনি আলোচনা করি, তাহলে এরা কেমন হবে? আমরা অলরেডি বলে আসলাম, দেহ হবে পিচ্ছিল, দেখতে হবে বিভৎস, সেজন্য আমরা এদেরকে বলতেছি হচ্ছে কি ভাইয়া? বলতেছি হচ্ছে হ্যাগফিশ। তাছাড়া এদের কেমন হবে? এদের হবে হচ্ছে তোমার কেমন হবে বলতো? এরা হচ্ছে এদের ফুলকা ছিদ্র থাকবে। কেমন? এদের ফুলকা ছিদ্র কতগুলো থাকবে? এদের ক্ষেত্রে ফুলকা ছিদ্র থাকবে হচ্ছে, ফুলকা ছিদ্র থাকবে কয় জোড়া ভাইয়া? এই মিক্সিনি পরের প্রাণীদের, মিক্সিনি শ্রেণীর প্রাণীদের ফুলকা ছিদ্র থাকবে হচ্ছে 5 থেকে 15 জোড়া। কেমন? এই মিক্সিনি শ্রেণীর প্রাণীদের ফুলকা ছিদ্র থাকবে হচ্ছে 5 থেকে 15 জোড়া। তাছাড়া দেখো তো তুমি এই প্রাণীটার দেহটাকে একটু যদি দেখার চেষ্টা করো, তাহলে দেহে কি পাবা বলতো? দেহে পাবা হচ্ছে দেহ হবে গোল। হ্যাঁ, দেহ গোল। কেমন? এদের দেহটা হবে গোল। ওকে ফাইন, তাহলে দেহ গোল। আর একটু আগে বলে আসছিলাম কি ভাইয়া? দেহ গোল, এবং সারা দেহতে কি থাকে বলতো? পিচ্ছিল কারক বস্তু নিশ্চিত হয় সারা দেহ থেকে, সেজন্য আমি বলবো দেহ গোল পিচ্ছিল। হ্যাঁ, দেহ গোল পিচ্ছিল। মুখটা কেমন হবে ভাইয়া? মুখটা হবে গোল। তাহলে দেহ গোল পিচ্ছিল এবং গোল মুখ যুক্ত হবে এরা। কেমন? দেহ গোল পিচ্ছিল এবং গোল মুখ যুক্ত হবে। আর দেখো তো গোল মুখের সামনে কি পাবে? দেখো তো গোল মুখের সামনে যে কর্ষিকার মতো কিছু পার্ট দেখা যাচ্ছে না? কর্ষিকা বা দাড়ির মতো কিছু পার্ট দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি থাকবে এদের? দেহ গোল পিচ্ছিল গোলমুখ যুক্ত, এবং কি থাকবে? মুখে বা মুখের চারপাশে, মুখের চারপাশে কি পাবো এদের ক্ষেত্রে আমরা? এদের মুখের চারপাশে 4 জোড়া, মুখের চারপাশে কি পাবো? 4 জোড়া কর্ষিকা পাওয়া যাবে। কেমন? তাহলে মুখের চারপাশে 4 জোড়া কর্ষিকা বিদ্যমান থাকবে। ওকে ফাইন, তারপরে কি বলতো? আমরা যখন সাইক্লোস্টোমাটা পরের প্রাণীদের পড়েছিলাম, তখন আমরা কি বলেছিলাম ইন জেনারেল? এরা কেমন হবে? এরা হবে হচ্ছে মৃতজীবী। হ্যাঁ, এরা মৃতজীবী, অর্থাৎ এরা সমুদ্রে বসবাস করবে, এরা মৃত মাছ খেয়ে বসবাস করবে। কেমন? এরা হবে মৃতজীবী। তারপর কেমন হবে বলতো? হয় মৃতজীবী হবে, না হয় এরা কেমন হতে পারে বলতো ভাইয়া? এরা হবে পরজীবী। ওকে ফাইন, মৃতজীবী হবে কিংবা এরা হবে পরজীবী।
ওকে, তারপরে দেখো তো তারপরে কি হবে, এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে কোনো কি থাকবে না, কোনো পাকস্থলী থাকবে না, এদের পরিপাকতন্ত্রে কোনো পাকস্থলী থাকবে না। কেমন? আচ্ছা, পরিপাকতন্ত্রে পাকস্থলী বিদ্যমান থাকবে না, বা পরিপাকতন্ত্রে কি থাকবে না, পাকস্থলী থাকবে না, পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকবে না। আমি খুব সহজভাবে বলার চেষ্টা করতেছি, একটু কাইন্ডলি মাথায় গেঁথে রাখিও। তাহলে এদের পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকবে না। তারপরে কি হবে বলতো, এদের কি পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকবে না, তারপরে এদের যে পৌষ্টিক নালী রয়েছে, পৌষ্টিক নালীগুলো পেঁচানো হলেও সেখানে কোনো সর্পিল কপাটিকা থাকবে না। কেমন? তাহলে বলতে পারি আমরা পৌষ্টিক নালীতে সর্পিল কোনো কপাটিকা থাকবে না। তাহলে এদের পৌষ্টিক নালীতে কি থাকবে না ভাইয়া, পৌষ্টিক নালীতে সর্পিল কপাটিকা থাকবে না, পৌষ্টিক নালীতে সর্পিল কপাটিকা থাকবে না, সর্পিল কপাটিকা থাকবে না, কপাটিকা থাকবে না। তাছাড়া আর কি বলতে পারি এদের ক্ষেত্রে বলতো, এরা হচ্ছে সাঁতারে অক্ষম হবে। কেমন? মিক্সদিনী পরের প্রাণীরা কি হবে, এই পরের প্রাণীরা হবে সাঁতারে অক্ষম। এরা ভাসতে পারবে ঠিক আছে, বাট এরা হচ্ছে সাঁতার কাটতে পারবে না। তাহলে বলবো আমরা এটাকে কি, সাঁতারে অক্ষম। দেখো এখান থেকে কিন্তু তুমি একটু রিলেট করতে পারো একটা জিনিস, যে এই যে মিক্সদিনী পরের প্রাণীরা হচ্ছে তারা সাঁতার কাটতে পারবে না, সাঁতার কাটতে না পারার ফলে কি হবে, এরা হয় পানি তলদেশে থাকবে, না হলে হচ্ছে তোমার কোন ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে থাকবে। যে যদি পানি তলদেশে থাকে তাহলে সে খাবার কিভাবে গ্রহণ করবে বলতো, অবশ্যই সে কোনো মৃত প্রাণী থেকে খাবার গ্রহণ করতে হবে তার। কেমন? সেজন্য আমরা সেটাকে কি বলেছিলাম, মৃতজীবী বলেছিলাম। বুঝতে পারছি? আচ্ছা, তো তাহলে এগুলোই ছিল মোটামুটি হচ্ছে এই যে মিক্সদিনী পর্বের বিস্তারিত। তাহলে মিক্সদিনী পর্বটা যদি মিক্সদিনী শ্রেণী, নট পর্ব, এটা কিন্তু পর্ব বলা যাবে না, অবশ্যই শ্রেণী বলতে হবে। ওকে, তো মিক্সদিনী শ্রেণী নিয়ে যদি আমি একটু আরেকবার বলার চেষ্টা করি, যে আসলে মিক্সদিনী নামটা কেন হয়েছে, কারণ এর সারা দেহ থেকে কোনো পিচ্ছিল কারক পদার্থ নিঃসরিত হয় বিধায়। কেমন? আচ্ছা, যেহেতু এদের আরেকটা নাম হচ্ছে কি ইলফিশ কিংবা বাইন মাছ, এরা বিভৎস দেখতে, সেজন্য এদেরকে বলা হয়, আবার বলা হয় কি বলা হয় ভাই, হ্যাগফিশ। কেমন? এদের ফুলকা ছিদ্র রয়েছে 5 থেকে 15 জোড়া, দেহ গোল, দেহ পিচ্ছিল, মুখটা গোল, এবং মুখের চারপাশে কি রয়েছে, 4 জোড়া কোষিকা রয়েছে। এরা মৃতজীবী কিংবা পরজীবী ভক্ষণ করে। তারপর হচ্ছে এরা এদের পরিপাকতন্ত্রে কোনো পাকস্থলী থাকবে না, এবং পৌষ্টিক নালীতে কোনো সর্পিল কপাটিকা থাকবে না। তারপর এরা হবে সাঁতারে অক্ষম। তাহলে এক্সাম্পল হিসেবে কি নিতে পারি, দেখো তো আমি একটা ফিগার দিয়ে রেখেছি না, ফিগার দিয়ে রেখেছি কিনা, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাটলান্টিক হ্যাগফিশ বা মিক্সদিনি গ্লোটিনোজা। কেমন? আমরা যদি একটু নামটা দেওয়ার চেষ্টা করি, মিক্সদিনি গ্লোটিনোজা। কেমন? মিক্সদিনি গ্লোটিনোজা বা অ্যাটলান্টিক হ্যাগফিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে মিক্সদিনি গ্লোটিনোজা। তো এটা হচ্ছে এর এক্সাম্পল। তো আশা করি সুপার ক্লাস 1 এর যে সাইক্লোস্টোমাটা সুপার ক্লাস রয়েছে, সেটার প্রথম ক্লাস অর্থাৎ মিক্সদিনি নিয়ে বা হ্যাগফিশ নিয়ে বা স্লাইম ইল নিয়ে আশা করি তোমাদের আর কারো কোনো কনফিউশন নেই। দেখো এটা কিন্তু কি বললাম, এটাকে আমরা কিন্তু ইল ফিশ বলেছিলাম, তাই না, বা বাইন মাছ বলেছিলাম। এটা কিন্তু আরেকটা নামও রয়েছে, সেটা কি বলা হয় এটাকে, এটাকে বলা হচ্ছে স্লাইম ইল। হ্যাঁ, এটাকে বলা হয় স্লাইম ইল। এই টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। কেমন? এদের বলা হচ্ছে স্লাইম ইল। বুঝতে পারছি? স্লাইম ইল। হ্যাঁ, স্লাইম ইলও বলা হয় এদেরকে। কেমন? ইল মাছ বা স্লাইম ইল বলা হয়। এরা বিভৎস দেখতে পেতে এদেরকে আবার হ্যাগফিশও বলা হয়। বুঝতে পারছি? তো আশা করছি তোমাদের মিক্সদিনী পর্ব নিয়ে যত কনফিউশন ছিল সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। মিক্সদিনী, সরি আমি আবারও পর্ব বলে ফেলেছি। মিক্সদিনী ক্লাস নিয়ে যত কনফিউশন ছিল, আশা করি এই মিক্সদিনী ক্লাস নিয়ে কনফিউশন আমি দূর করতে পেরেছি। ওকে ফাইন। তো তার পরবর্তীতে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের 2 নম্বর ক্লাস অর্থাৎ পেট্রোমাইজন্টিডা। তো আমরা একটু পেট্রোমাইজন্টিডা নিয়ে আলোচনা করব। পেট্রোমাইজন্টিডা নিয়ে যদি আমরা আলোচনা করার শুরুতে একটু এর নামটা বিশ্লেষণ করে নিতে পারি, তাই না? আচ্ছা, ফার্স্ট অফ অল এরা হচ্ছে সাইক্লোস্টোমাটা অর্থাৎ গোল মুখ যুক্ত, এবং ক্লাস হচ্ছে পেট্রোমাইজন্টিডা। এখানে মনে রাখবা পেট্রো, পেট্রো কথাটা আসছে হচ্ছে পাথর থেকে। পেট্রো কথাটা কই থেকে আসছে ভাইয়া? পাথর থেকে। আর মাইজন, মাইজন্টিড, মাইজন্টিড মিন্স সাকার, বা যারা চোষক, চোষকযুক্ত কোনো প্রাণী। কেমন? তাহলে যারা কি করে, পাথরের গায়ে চোষকের সাহায্যে লেগে থাকে। কেমন? তাহলে পেট্রো মিন্স পাথর, আর মাইজন মানে হচ্ছে কি, চোষক, চোষক। কেমন? তাহলে পেট্রোমাইজন্টিটা মানে কি হবে, যারা পাথরের গায়ে চোষকের মাধ্যমে লেগে থাকে। বুঝতে পারছি? পেট্রোমাইজন্টিটা প্রাণীদের আমরা কি বলবো তাহলে, তাহলে বলবো হচ্ছে যারা
পাথরের গায়ে চোষকের মতো লেগে থাকে বা চোষকের সাহায্যে লেগে থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে পেট্রোমাইজনটিডা। এর আরেকটা নাম রয়েছে, পেট্রোমাইজনটিডাকে কি বলা হয়? পেট্রোমাইজনটিডা আরেকটা নাম হচ্ছে কি ভাইয়া? ল্যাম্প্রে। কেমন? এদের একটা নাম হচ্ছে ল্যাম্প্রে। বুঝতে পারছি? আচ্ছা ফাইন। তাহলে পেট্রোমাইজনটিডা কি কি সাধারণ বৈশিষ্ট্য পাবো আমরা যদি প্রথম থেকে একটু দেখার চেষ্টা করি যে এদের কি থাকবে? এদের দেহে চোষক থাকবে। কেমন? তাহলে আমরা এটা বলবো কি ভাইয়া? এদের দেহে দেহে বা মুখ প্রান্তে, দেহের মুখ প্রান্তে, দেহের মুখ প্রান্তে কি থাকবে ভাইয়া? মুখ প্রান্তে চোষক থাকবে। দেহের মুখ প্রান্তে চোষক থাকবে। ওকে ফাইন, চোষক থাকবে। এই চোষকের সাহায্যে কি করবে ভাইয়া? মুখপ্রান্ত চোষকের সাহায্যে সে কোন দৃঢ় বস্তুর সাথে আটকে থাকবে। সে কোন দৃঢ় বস্তুর সাথে আটকে থাকবে। কেমন? এই চোষকের সাহায্যে সে কোন দৃঢ় বস্তুর সাথে আটকে থাকবে। দৃঢ় বস্তুর সাথে আটকে থাকবে। বুঝতে পারছি? ওকে, আটকে থাকে। তাহলে এর দেহের এক প্রান্তে মুখ প্রান্তে চোষক থাকবে, চোষকের সাহায্যে সে কোন দৃঢ় বস্তুর সাথে আটকে থাকবে। তারপর যদি আমরা বলি যে এদের ক্ষেত্রে কি থাকবে বলতো? এরা যেহেতু সাইক্লোস্টোমাটা, তাহলে কি হবে এদের? এদের কি কোনো প্রকৃত চোয়াল থাকবে? না, এদের কোনো প্রকৃত চোয়াল থাকবে না। সাইক্লোস্টোমাটা মিন্স এরা হবে গোল চোয়াল যুক্ত। কেমন? তাহলে এরা কেমন হবে? এদের চোয়াল হবে গোল, বা এরা হবে গোল মুখ যুক্ত। চোয়াল বলা যাবে না, বলবো হচ্ছে গোল মুখ যুক্ত। ওকে ফাইন। তো দেখো তো ভাই, এরা হচ্ছে গোল মুখ যুক্ত। আচ্ছা, এখন দেখো এদের গোল মুখ যুক্ত আছে বাট এদের চোয়াল নেই। তাহলে কি এদের দাঁত থাকতে পারবে? বলতো, দাঁত থাকতে পারবে? আমাদের মতো দাঁত থাকতে পারবে বা এনামেল নির্মিত বা ডেন্টিন নির্মিত দাঁত থাকতে পারবে? না। এরা গোল মুখ যুক্ত হয়, এদের যেহেতু চোয়াল নেই তাই এদের ক্ষেত্রে কি হবে না? কোনো শক্তিশালী দাঁত থাকবে না। বাট এই দাঁতের অভাবটাকে ফিল আপ করার জন্য তাদের কি থাকবে? তাদের ক্যারাটিন নির্মিত এক ধরনের দাঁত থাকবে। কেমন? তাহলে কি থাকবে? গোল মুখ যুক্ত এবং এদের ক্যারাটিন নির্মিত, এদের ক্ষেত্রে কি থাকবে ভাই? এদের ক্ষেত্রে ক্যারাটিন নির্মিত দাঁত পাওয়া যাবে। বুঝতে পারছি? তাহলে এদের ক্ষেত্রে কি পাওয়া যাবে? ক্যারাটিন নির্মিত দাঁত পাওয়া যাবে। তাহলে এরা হবে গোলমুখ যুক্ত, এদের ক্ষেত্রে ক্যারাটিন নির্মিত দাঁত পাওয়া যাবে। বুঝতে পারছি? এদের ক্যারাটিন নির্মিত দাঁত পাওয়া যাবে। এই যে নিচে একটা ফিগার দেখো তো, এদের গোলমুখটা দেখতে পাচ্ছ নিচের ফিগারটাতে, ডান পাশের ফিগারটাতে, এবং দেখো এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছ, এই দাঁতগুলো কেমন? এগুলো হচ্ছে ক্যারাটিন নির্মিত দাঁত। ওকে, ক্যারাটিন নির্মিত এদের ক্ষেত্রে কি পাওয়া যাবে? দাঁত পাওয়া যাবে। ওকে ফাইন। তাছাড়া আমরা এদের ক্ষেত্রে কি পাবো বলতো? এদের ক্ষেত্রে কি হবে? এদের দেহটা হবে কেমন? দেহটা হবে তরুণাস্থিময়। তাহলে এদের দেহ কঙ্কালটা কেমন হবে? এদের দেহ কঙ্কাল হবে তরুণাস্থিময়। দেহ কঙ্কাল হবে এদের তরুণাস্থিময়। বুঝতে পারছি? দেহ কঙ্কাল হবে তরুণাস্থিময়। তারপরে বলতো এদের কি হবে? এদের দেহ কঙ্কাল তরুণাস্থিময় থাকবে। আবার তুমি যদি একটু ফিগারটা দেখো, বাম পাশে একটা ফিগার দিয়ে রেখেছি, এই ফিগার একটু এখানে দেখার চেষ্টা করো। এখানে দেখার চেষ্টা করো। এখানে কি রয়েছে দেখো তো? অনেকগুলো ছিদ্রপথ রয়েছে না? এই ছিদ্রপথগুলোকে আমরা কি বলি বলতো? ছিদ্রপথগুলোকে বলি হচ্ছে আমরা ফুলকারন্ধ্র। তো তুমি যদি একটু ফুলকারন্ধ্রগুলো কাউন্ট করার চেষ্টা করো, দেখো ফুলকারন্ধ্র এখানে কয়টা পাবা? 1 2 3 4 5 6 7। দেখো তো পেয়েছো কিনা? 7টা ফুলকারন্ধ্র পেয়েছো? এক পাশে দেখো 7টা ফুলকারন্ধ্র রয়েছে, তাই না? 7টা ফুলকারন্ধ্র রয়েছে। তুমি যদি একটু হিসাব করে দেখো এখানে কয়টা পাবা? এখানে 7টা ফুলকারন্ধ্র পাবা। তাহলে আমরা কি বলতে পারি ভাই? এদের ক্ষেত্রে কি থাকবে? এক পাশে 7টা, আরেক পাশে 7টা, তাহলে 7 জোড়া। তাহলে ফুলকারন্ধ্রের সংখ্যা কতগুলো হবে? ফুলকারন্ধ্রের সংখ্যা হবে, বা ফুলকারন্ধ্রের সংখ্যা হবে কতগুলা? ফুলকারন্ধ্র থাকবে হচ্ছে 7 জোড়া। খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু আগে যখন মিক্সদিনি পড়েছি তখন সেখানে ফুলকারন্ধ্র কতগুলো পেয়েছিলাম? 5 থেকে 15 জোড়া। যখন পেট্রোমাইজনটিটা পড়লাম তখন আমরা পেলাম ফুলকারন্ধ্র হচ্ছে 7 জোড়া। তাছাড়া দেখো তো এদের আরেকটা কি জিনিস রয়েছে? দেখো তো এদের আরেকটা কি জিনিস রয়েছে? আমি যদি ফিগারটা একটু দেখানোর চেষ্টা করি তোমাদের, দেখো তো পিছনে কি রয়েছে? এখানে লেজ রয়েছে, তাই না? লেজ রয়েছে, অর্থাৎ এদের কি রয়েছে? এদের পুচ্ছ পাখনা রয়েছে। কেমন? এদের ক্ষেত্রে কি রয়েছে? লেজ বা পুচ্ছ পাখনা রয়েছে। এদের ক্ষেত্রে রয়েছে হচ্ছে লেজ বা পুচ্ছ পাখনা রয়েছে। আর বলতো ভাইয়া, লেজ বা পুচ্ছ পাখনা থাকার ফলে তারা কি করতে পারবে বলতো? লেজ বা পুচ্ছ পাখনা থাকার ফলে এরা হচ্ছে সাঁতার কাটতে পারবে। কেমন? লেজ বা পুচ্ছ পাখনা থাকার ফলে এরা সাঁতার কাটতে পারবে। কেমন? তাহলে এরা হবে কি? সাঁতারু হবে। যেহেতু এরা সাঁতারু হবে তাহলে এরা কি করতে পারবে বলতো? দেখো এদের ক্ষেত্রে দুইটা অস্ত্র আমরা এই পর্যন্ত পাইলাম। একটা হচ্ছে দেহের মুখ প্রান্তে চোষক থাকবে,
এই যে যেটা আমি ডান পাশের নিচে ফিগারে দেখিয়েছি, চোষক থাকবে এবং এখানে ক্যারাটিনময় দাঁত থাকবে। ওকে ফাইন, চোষক পাইলাম ভাইয়া, ক্যারাটিনময় দাঁত পাইলাম। আবার এখানে দেখো তো এদের পুচ্ছ পাখনা পাইলাম, যার ফলে এরা সাঁতারু। তাহলে এরা কি করবে আলটিমেটলি? এরা সাঁতার কেটে কেটে কোনো একটা প্রাণীর দেহে বা কোনো একটা বড় প্রাণীর দেহে চোষকের সাহায্যে আটকে থাকবে। কেমন? তো লেজ পুচ্ছ পাখনা থাকবে, ফলে এরা সাঁতারু হবে, ফলে এরা কি করবে? এরা বড় প্রাণীর দেহে বড় প্রাণীর দেহে বড় প্রাণীর দেহে চোষকের সাহায্যে আটকে থাকতে পারবে। কেমন? তাহলে এরা বড় প্রাণীর দেহে চোষকের মাধ্যমে কি করে বলো ভাইয়া? চোষকের মাধ্যমে মাধ্যমে কি করবে? আটকে থাকবে। তাই এরা বড় প্রাণীর দেহে চোষকের মাধ্যমে আটকে থাকবে, তাহলে এদের লাভটা কি হবে বলো তো? আটকে থাকার ফলে এদের লাভটা কি হবে? এরা আটকে থাকার ফলে সে বড় প্রাণী দেহ থেকে এরা কি করবে? রক্ত শুষে নিবে। কেমন? রক্ত রক্ত কি নিবে? রক্ত চুষে নিবে, চুষে নিতে পারবে। বুঝতে পারছি? বড় প্রাণীদের রক্ত চুষে নিবে, আর রক্তের মাধ্যমে তারা কি পাবে বলতো? বড় প্রাণীদের রক্ত চুষে নিলে সেখান থেকে তারা পুষ্টি পাবে। কেমন? বড় প্রাণীদের রক্ত চুষে নিলে সেখান থেকে তারা হচ্ছে পুষ্টি পাবে। তাহলে তারা তাদের পুষ্টি চাহিদা মেটাবে কি দিয়ে? তারা তাদের লেজ রয়েছে বা পুচ্ছ পাখনা রয়েছে, তারা সাঁতার কাটতে পারবে। তাদের মুখে রয়েছে কি? মুখে রয়েছে হচ্ছে চুষক এবং ক্যারাটিনময় দাঁত। তাহলে এগুলোর সাহায্যে সে কি করবে? সাঁতার কেটে সমুদ্রে বিরাজমান বড় প্রাণী, বড় প্রাণী বলতে আসলে আমরা কোনটাকে বুঝাচ্ছি? বড় প্রাণী বলতে আমরা এখানে সমুদ্রে বিদ্যমান কোন প্রাণীর কথা বলতে পারি বলতো? বলতে পারি হচ্ছে বড় মাছ। হ্যাঁ, সমুদ্রে বিদ্যমান বড় মাছ বলতে পারো, বা হতে পারে সেটা তিমি হতে পারে, বা তিমি, বা হতে পারে হাঙর। কেমন? হাঙর, এগুলো সমুদ্রে বড় মাছ যেহেতু। তো এই যে তিমি, হাঙর কিংবা বড় মাছের দেহে এরা চোষকের মাধ্যমে আটকে থাকবে, সেখান থেকে রক্ত শুষে নিবে, সেই রক্ত থেকে আলটিমেটলি তারা কি পাবে? তারা পুষ্টি পাবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো তো এরা হচ্ছে রক্ত চুষে নেওয়ার মাধ্যমে তারা পুষ্টি পাচ্ছে। তাহলে কি এদের পরিপাকতন্ত্রে কি কোনো পাকস্থলী থাকার দরকার আছে? খাদ্য পরিপাকের দরকার আছে? কোনো একটা প্রাণী যদি সে সরাসরি রক্তটা শুষে নেয়, তাহলে তার পরিপাকতন্ত্রে কি নেই, কোনো পাকস্থলী থাকার কোনো প্রয়োজন নেই। তাহলে কি বলবো আমরা এক্ষেত্রে? বলবো হচ্ছে পরিপাকতন্ত্র পাকস্থলী বিহীন। কেমন? পরিপাকতন্ত্র পাকস্থলী বিহীন। পরিপাকতন্ত্র হবে কেমন ভাই? এদের পরিপাকতন্ত্রটা হবে পাকস্থলী বিহীন। বুঝতে পারছি? তাহলে এদের পরিপাকতন্ত্রটাও হবে পাকস্থলীবিহীন। ওকে ফাইন। তাহলে পরিপাকতন্ত্র পাকস্থলীবিহীন হলো। তারপরে আর কি হবে বলতো? এদের ক্ষেত্রে কোনো কি পরিপাকতন্ত্রে পাকস্থলীবিহীন এবং পরিপাক নালীতে কি থাকবে? পরিপাক নালীতে পরিপাক নালীতে সর্পিল কপাটিকা থাকবে। ওকে, পরিপাক নালীতে কি থাকবে? পরিপাক নালীতে সর্পিল কপাটিকা থাকবে। বুঝতে পারছি? দেখো আমরা যখন আগে মিক্সদিনই পড়েছি সেখানে কিন্তু পরিপাক নালীতে কোনো সর্পিল কপাটিকা ছিল না, বাট এই যে পেট্রোমাইজনটিটা তাদের পরিপাক নালীতে সর্পিল কপাটিকা থাকবে। ওকে, সর্পিল কপাটিকা থাকবে। তো দেখো তো আমরা এই পর্যন্ত কি কি পেলাম পেট্রোমাইজনটিটা নিয়ে বা ল্যাম্প্রে নিয়ে। ওকে ফাইন। তো প্রথমে আমরা বললাম যে এরা হচ্ছে সাইক্লোস্টোমাটা, অর্থাৎ এরা হচ্ছে সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসে। দ্যাট মিন্স এদের ক্ষেত্রে কি হবে না? কোনো চোয়াল থাকবে না, গোল মুখ যুক্ত হবে এরা। ওকে ফাইন। তাহলে গোল মুখ যুক্ত দুইটা ক্লাসের কথা বলেছি, একটা বলেছি আমি মিক্সদিনি আর একটা পেট্রোমাইজনটিরা। তো মিক্সদিনি নামকরণ কেন হয়েছিল বলেছিলাম? কারণ তাদের দেহ থাকবে হচ্ছে পিচ্ছিল মিউকাসময়। ওকে ফাইন। তাহলে পেট্রোমাইজনটিরা কেন নাম হবে? কারণ এরা পেট্রো মিন্স পাথর এন্ড মাইদন মিন্স চোষক। এরা পাথরের সাথে লেগে থাকবে কিসের মাধ্যমে? তাদের চোষণাঙ্গের মাধ্যমে। তারা কিভাবে চুষবে? তারা তার চোষণের জন্য কি ব্যবহার করবে? মুখ ব্যবহার করবে। কেমন? তাহলে কি হবে? এদের মুখ প্রান্তে চোষক থাকবে, যেটা কোনো দৃঢ় বস্তুর সাথে তাদেরকে আটকে রাখতে সাহায্য করবে। তারা হবে গোল মুখ যুক্ত অবভিয়াসলি, এবং তারা কেমন হবে? ক্যারাটিন নির্মিত। তাদের কি থাকবে? দাঁত থাকবে। দেহ কঙ্কাল হবে তরুণাস্থিময়। এদের ফুলকার থাকবে হচ্ছে 7 জোড়া, যেটা মিক্স দিনিতে কতগুলো ছিল ভাইয়া? 5 থেকে 15 জোড়া ছিল। কেমন? আচ্ছা, তাছাড়া এদের লেজ থাকবে কিংবা পুচ্ছ পাখনা থাকবে, যার সাথে তারা সাঁতার কাটতে পারবে, এবং সাঁতারের কাটার মাধ্যমে তারা কোনো বড় প্রাণীর সংস্পর্শে গিয়ে সে বড় প্রাণীর দেহে তার চোষকের মাধ্যমে কি আটকে যাবে। কেমন? আটকে গিয়ে কি করবে? আটকে গিয়ে সে তার বড় প্রাণীর দেহ থেকে রক্ত শুষে নিয়ে তার পুষ্টিটা সেখান থেকে কালেক্ট করে নিবে। তাছাড়া তার পরিবর্তনটি কি থাকবে না? কোনো পাকস্থলী থাকবে না। পরিপাক নালীতে কি থাকবে? সর্পিল কপাটিকা থাকবে। আশা করি বুঝাতে পেরেছি। কেমন? আচ্ছা, তো এটা কমন একটা এক্সাম্পল কি? কমন একটা এক্সাম্পল যেটা তোমার একটা এক্সাম্পল যদি বলতে চাও তাহলে সেটা বলবো হচ্ছে পেট্রো পেট্রোমাইজন পেট্রোমাইজন
মেরিনাস, কেমন, পেট্রোমাইজন মেরিনাস। ওকে, এটা হচ্ছে পেট্রোমাইজন যেটা সবচেয়ে কমন এক্সাম্পল, যে ছবিটা আমি আসলে এখানে দিয়ে রেখেছি। তো আশা করতেছি সুপার ক্লাস 1 এর অর্থাৎ সাইক্লোস্টোমাটার পেট্রোমাইজন টিটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। তবুও যদি কোনো সমস্যা ফেস করে থাকো সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। যারা পরবর্তীতে ইউটিউব থেকে ভিডিওটা দেখবা তোমরাও চাইলে কমেন্টে জানাতে পারো কোনো সমস্যা থাকলে, কিংবা আমাদের গ্রুপে পোস্ট করলে আমি তোমাদের সমস্যাটা সলভ দিয়ে দিব ইনশাআল্লাহ। কেমন? ওকে ফাইন। তো তারপরে যদি আমরা যাই সাইক্লোস্টোমাটার পরে আমরা কি পাবো দেখো, সাইক্লোস্টোমাটার পরে পাবো হচ্ছে আমরা সুপার ক্লাস 2, যেটাকে আমরা বলতেছিলাম কি ভাইয়া ন্যাথোস্টোমাটা, তাই না? সুপার ক্লাস 2 কে আমরা কি বলবো ভাইয়া? সুপার ক্লাস 2 কে বলবো হচ্ছে আমরা ন্যাথোস্টোমাটা। ওকে ফাইন। তাহলে ন্যাথোস্টোমাটা কেন আমরা বলতেছি সুপার ক্লাস 2 কে, বলো তো? ন্যাথোস্টোমাটা কেন বলতেছি? ন্যাথোস্টোমাটা বলার কারণ হচ্ছে এই যে সুপার ক্লাস 2 এর যে পর্বের প্রাণীগুলো রয়েছে, সুপার ক্লাস 2 এর যে প্রাণীগুলো রয়েছে, এদের ক্ষেত্রে কি থাকবে? ন্যাথো। ন্যাথো মানে হচ্ছে চোয়াল, হ্যাঁ, চোয়াল, চোয়াল। আর স্ট্রোমা মানে কি ভাইয়া? স্ট্রোমা মানে হচ্ছে মুখ। স্ট্রোমা মানে হচ্ছে কি ভাইয়া? স্ট্রোমা মানে হচ্ছে মুখ। অর্থাৎ এদের কি থাকবে? এদের মুখে চোয়াল থাকবে। এদের মুখে কি থাকবে? চোয়াল থাকবে। তাহলে আমরা এদের কি বলতে পারি? এদেরকে ন্যাথোস্টোমাটা বা বা কি বলবো? প্রকৃত চোয়াল যুক্ত প্রাণী। কেমন? প্রকৃত চোয়াল যুক্ত প্রাণী। প্রকৃত চোয়াল যুক্ত প্রাণী। দেখো তো আমার কথার সাথে নিচে চিত্রগুলো মিলতেছে কিনা? তুমি দেখতে পারো নিচে একটা হাঙর, দেখো তার চোয়াল রয়েছে। নিচে আবার রুই মাছ, তার চোয়াল রয়েছে। আবার এই যে কিউট একটা ব্যাঙ এঁকে রেখেছি, এটা তো চোয়াল রয়েছে, তাই না? আবার এই যে দেখো তো একটা কিউট একটা কুমির রয়েছে, এটা তো চোয়াল রয়েছে। আবার এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার বাঘ, তারও চোয়াল রয়েছে। আবার এই যে মানুষ, মানুষেরও চোয়াল রয়েছে। তাহলে যে সকল ভার্টিব্রেটদের বা যে ভার্টিব্রাটা উপপর্বের বা মেরুদণ্ডী প্রাণীদের ভিতরে যাদের প্রকৃত চোয়াল থাকবে, পাশাপাশি কি থাকবে? পাশাপাশি জোড় উপাঙ্গ থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ন্যাথোস্টোমাটা। কেমন? তাহলে ন্যাথোস্টোমাটার ভিতরে যদি আমরা 1 নম্বর পয়েন্ট বলতে চাই তাহলে কি বলবো ভাইয়া? বলবো হচ্ছে যেটা একটু আগে বললাম, যে এরা হবে কি ভাইয়া? এরা হবে প্রকৃত চোয়াল যুক্ত, তাই না? এরা হবে প্রকৃত চোয়াল যুক্ত। বুঝাতে পেরেছি? প্রকৃত চোয়াল যুক্ত। তাছাড়া কি হবে বলতো? প্রকৃত চোয়াল ছাড়া এদের কি থাকবে আর বলতো? এদের ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে দেখো জোড় উপাঙ্গ রয়েছে। এই যে মানুষের ডান পাশে একটা হাত, বা পাশে একটা হাত, দুইটা উপাঙ্গ জোড়। আমাদের ডান পাশে একটা পা, বা পাশে একটা পা, এটা হচ্ছে একটা জোড় উপাঙ্গ। তারপরে দুইটা কান, এটা একটা জোড় উপাঙ্গ। দুইটা চোখ, অর্থাৎ এদের কি থাকবে? এরা প্রকৃত চোয়াল যুক্ত হবে। এবং এদের কি হবে ভাইয়া? এদের ক্ষেত্রে হচ্ছে কি থাকবে? এদের ক্ষেত্রে কি জোড় উপাঙ্গ থাকবে। কেমন? এদের ক্ষেত্রে প্রকৃত চোয়াল থাকবে এবং জোড় উপাঙ্গ থাকবে। বুঝতে পারছি? জোড় উপাঙ্গ যুক্ত হবে। ওকে ফাইন। তাহলে এটা ছিল আমাদের ন্যাথোস্টোমাটার প্রথম একটা ক্রাইটেরিয়া, যে প্রকৃত চোয়াল যুক্ত প্রাণী হবে। এবং এরা কেমন হবে? এরা হবে তোমার কি? এরা হবে হচ্ছে আহ তোমার জোড় উপাঙ্গ যুক্ত, তাই না? আচ্ছা, তারপরে এদের কি থাকবে বলতো? এদের ক্ষেত্রে সারা দেহে কি কি থাকতে পারে? দেখো তো, এই যে মাছের ক্ষেত্রে আইস থাকতে পারে। তারপর হচ্ছে তোমার এই যে কুমিরের ক্ষেত্রে দেখো তো বড় বড় নখ পেয়েছো কিনা, নখ থাকতে পারে। আবার এই যে পাখির ক্ষেত্রে দেখো তো কি থাকতে পারে? পাখির ক্ষেত্রে পলক থাকতে পারে, পালক থাকতে পারে, তাই না? আবার দেখো তো বাঘের শরীরে কিংবা মানুষের শরীরে কি থাকতে পারে? লোম থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে কি কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে এদের কি থাকবে? এদের দেহে আইস, দেহে আইস থাকতে পারে। কেমন? আচ্ছা, তাহলে দেহে আইস থাকতে পারে, বা দেহে আইস থাকতে পারে। কিংবা কি থাকতে পারে বলতো? আইসের পর থাকতে পারে হচ্ছে নখ থাকতে পারে। কেমন? তারপর কি থাকতে পারে? তারপরে থাকতে পারে হচ্ছে পালক থাকতে পারে। পালক থাকতে পারে। তারপর কি থাকতে পারে? তারপর থাকতে পারে হচ্ছে লোম। কেমন? তাহলে এদের দেহটা কেমন হবে? দেহ হবে আইস যুক্ত, নখ থাকতে পারে, পালক থাকতে পারে এবং লোম থাকতে পারে। তাহলে দেহে আইস, নখ, পালক, লোম বিদ্যমান থাকবে। বুঝতে পারছি? ওকে ফাইন, বিদ্যমান থাকবে। তাছাড়া এদের ক্ষেত্রে কি থাকবে বলতো? এদের ক্ষেত্রে হচ্ছে তোমার যদি আরেকটা কমন বৈশিষ্ট্য বলি, এদের হচ্ছে কি? এদের হচ্ছে অস্থিময় কঙ্কাল থাকতে পারবে। কেমন? এদের ক্ষেত্রে কি থাকবে? অস্থি কিংবা তরুণাস্থিময় কঙ্কাল থাকবে। হ্যাঁ, তাহলে কঙ্কাল তন্ত্রটা কেমন হবে এদের? এদের কঙ্কাল হবে, বা এদের কঙ্কাল তন্ত্রটা কেমন হবে? কঙ্কাল তন্ত্র হবে হচ্ছে অস্থি বা তরুণাস্থিময়। কেমন? অস্থি, অস্থি বা না, আমরা বলবো হচ্ছে অস্থি ও তরুণাস্থিময়। ওকে ফাইন। তো অস্থি ও তরুণাস্থিময় কঙ্কাল কাদের কাদের থাকবে বলতো? থাকবে হচ্ছে এই যে মানুষ, তারপর বাঘ, তারপর হচ্ছে এই যে পাখি, তারপর হচ্ছে এই যে কুমির, এই যে ব্যাঙ মহাশয়, এদের ক্ষেত্রে অস্থি
এবং তরুণাস্থিময় কি থাকবে, কঙ্কাল তন্ত্র থাকবে। তো এগুলো ছিল বেসিক্যালি ন্যাথোস্টোমাটার কমন কিছু বৈশিষ্ট্য। যদিও আমরা ন্যাথোস্টোমাটা সুপার ক্লাস নিয়ে এত এত ডিটেলসে পড়বো যে ভবিষ্যতে তোমার ক্লাসগুলো করার পরে তোমার কাছে এই জিনিসটা একদমই ইজি মনে হবে। কেমন? ওকে ফাইন। তাহলে দেখো তো ন্যাথোস্টোমাটা যেহেতু আমরা এটাকে বলেছি সুপার ক্লাস, তাই না? আমাদের আগের সুপার ক্লাসটা ছিল সাইক্লোস্টোমাটা, গোল চোয়াল যুক্ত, এখন হচ্ছে প্রকৃত চোয়াল যুক্ত, আমরা বলেছি ন্যাথোস্টোমাটা। তাহলে এই যে ন্যাথোস্টোমাটা বা প্রকৃত চোয়াল যুক্ত যে আমাদের সুপার ক্লাস রয়েছে, তার অধীনে কি কি ক্লাস রয়েছে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো পরবর্তীতে ফিগারটা দেখো, এই ফিগারে আমি আসলে ক্লাসগুলো নিয়ে একটু বলবো। তো এই যে ন্যাথোস্টোমাটার যে ক্লাস রয়েছে, হ্যাঁ, ক্লাস কি কি ক্লাস পাবো আমরা ন্যাথোস্টোমাটাতে, যদি আমি প্রত্যেকটার পাশাপাশি লিখে দেওয়ার চেষ্টা করি। এই যে হাঙর দেখতেছো না একটা, হাঙরকে কি বলা হয়, সমুদ্রের ত্রাস, তাই না? তোমরা হাঙর বা শার্কের সাথে খুব ভালোভাবে পরিচিত। তো এই যে হাঙর যেটা রয়েছে সেটা কোন শ্রেণীর প্রাণী বলতো? হাঙরটা হচ্ছে ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের কন্ড্রিকথিস ক্লাসের একটা প্রাণী। কেমন? তাহলে হাঙরটা কিসের? কন্ড্রিকথিস। তাহলে আমরা এখানে লিখে দিব হাঙরটা হচ্ছে কন্ড্রিকথিস। বুঝতে পারছি? তাহলে আমরা এক নাম্বার একটা এই পাইলাম, ক্লাস পাইলাম কোনটা ভাই? এক নাম্বার ক্লাস পাইলাম হচ্ছে কন্ড্রিকথিস। তাছাড়া কি থাকতে পারে? তারপর তাছাড়া দেখো তো এখানে একটা কি এঁকে রেখেছি, যেটা তোমরা হচ্ছে কি আমরা প্রতিনিয়ত খাই, তাই না? কি বলতো ভাই? রুই মাছ। এখন রুই মাছ কোন একটা ক্লাসের অন্তর্ভুক্ত বলতো? রুই মাছ আরেকটা ক্লাসে অন্তর্গত করা হয়েছে, সেটাকে বলা হয় অ্যাক্টিনোপটেরিজি বা অ্যাক্টিনোপটেরিজি। তুমি যেটাই বলো, যেভাবে স্পেলিং করো কোনো সমস্যা নাই। কেমন? অ্যাক্টিনোপটেরিজিও বলতে পারো বা অ্যাক্টিনোপটেরিজিও বলতে পারো। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে কি ভাইয়া? অ্যাক্টিনোপ অ্যাক্টিনোপটেরিজি। কেমন? তাহলে এই যে অ্যাক্টিনোপটেরিজি যেটা, সেটাও হচ্ছে একটা ক্লাস। বুঝতে পারছি? অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে একটা ক্লাস। তারপরে দেখো তো নিচে আরেকটা এই যে সুন্দর কিউট তোমার নীল কালার একটা ছবি এঁকে রেখেছি না, ছবি দিয়ে রেখেছি। এই প্রাণীটাকে কি বলা হয়? এই এই যে এই রকমের যত প্রাণী রয়েছে এদেরকে আলাদা একটা ক্লাসে ফেলা হয়েছে। সেই ক্লাসটা কি বলি ভাই? সেই ক্লাসটা হচ্ছে সার্কোপটেরিজি। কেমন? সার্কোপ সার্কোপটেরিজি। বুঝতে পারছি? তাহলে ক্লাস 3 হবে কোনটা আমাদের ভাইয়া? ক্লাস 3 হবে আমাদের সার্কোপটেরিজি। ওকে ফাইন। তারপর দেখো তো ব্যাঙ মহাশয় খুব সুন্দরভাবে তাকিয়ে আছে না? খুব কিউট একটা ব্যাঙ। এই ব্যাঙটা কোন উপপর্বের প্রাণী বা ব্যাঙটা কোন আহ, আহ, শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে? ব্যাঙটা অন্তর্ভুক্ত হয়েছে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস। সেটা কোনটা? সেটা হচ্ছে অ্যামফিবিয়া। কেমন? অ্যামফিবিয়া। ওকে ফাইন। তারপরে দেখো তো একটা কিউট একটা কুমির রয়েছে না? যদিও কুমির কখনো কিউট হয় না, হিংস্র একটা প্রাণী কুমির। ওকে, তো কুমিরটা হচ্ছে কোন পর্বের প্রাণী বলতো? কোন শ্রেণীর প্রাণী, নট পর্ব, কোন শ্রেণীর প্রাণীতে পড়েছে? কুমিরটা পড়েছে হচ্ছে র্যাপটালিয়া। কেমন? কুমিরটা হচ্ছে র্যাপটালিয়া শ্রেণীর প্রাণী কুমির। পরে দেখো তো আমরা পাখি পেয়েছি না? সে পাখিটাকে একটা শ্রেণীতে অন্তর্গত করা হয়েছে। পাখিটার শ্রেণী কোনটা বলতো? পাখির শ্রেণী হচ্ছে কোনটা ভাইয়া? পাখির শ্রেণী হচ্ছে অ্যাভিস। কেমন? অ্যাভিস শ্রেণী হচ্ছে পাখি। আর দেখো তো কি রয়েছে? আর এই যে বাঘ, এই যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই যে মানুষ, বাংলাদেশের মানুষরাও কিন্তু কি, বাংলাদেশের মানুষরাও হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? মানুষ না, বেসিক্যালি বাংলাদেশের যারা ক্রিকেট টিমের খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা কি বলি? রয়্যাল বেঙ্গল টাইগার বলি না? টাইগার টিম বলি না? তাহলে মানুষ দেন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, সবগুলো হচ্ছে বাঘ। তো এদেরকে আমরা কিসে অন্তর্ভুক্ত করছি বলতো? এদেরকে আমরা আরেকটা ক্লাস অন্তর্ভুক্ত করছি, যেটাকে বলা হচ্ছে মাম্মালিয়া। কেমন? মাম্মালিয়া। তো আমরা যদি এগুলো একটু বাংলা করব, যদিও বাংলা করে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো প্রথমে আমরা কি পেলাম? অ্যামফিবিয়া। তার পরবর্তীতে আমরা আরো পেয়েছি রেপটালিয়া। হুম, অ্যামফিবিয়া, রেপটালিয়া। পরবর্তীতে আরেকটা ক্লাস হচ্ছে কি? অ্যাভিস। হ্যাঁ, অ্যাভিস। আরেকটা ক্লাস হচ্ছে কি? সর্বশেষ ক্লাস যেটি, সেটা হচ্ছে মাম্মালিয়া। তাহলে দেখো তো ভাইয়া, তাহলে আমরা কয়টা ক্লাস পেলাম? টোটাল হচ্ছে 7টা ক্লাস। তাহলে এই যে ন্যাথোস্টোমাটা বা প্রকৃত চোয়ালযুক্ত যে প্রাণীদের যে ক্লাস রয়েছে, সুপার ক্লাস রয়েছে, সেখানে আমরা টোটাল আরো 7টা ক্লাস পাইছি, তাই না? 7টা ক্লাসের সেটাকে হচ্ছে ভাগ করা যাচ্ছে। এই 7টা ক্লাস কি কি? এক নম্বর হচ্ছে কন্ড্রিকথিস, 2 নম্বরে অ্যাক্টিনোপটেরিজি, 3 নম্বরে সার্কোপটেরিজি, 4 নম্বরে অ্যামফিবিয়া, 5 নম্বরে রেপটালিয়া, 6 নম্বরে অ্যাবিস এবং 7 নম্বরে মাম্মালিয়া। কেমন? ওকে ফাইন। তাহলে যদি আমরা এগুলো একটু বাংলাটা লেখার চেষ্টা করি, যে ভাই আপনি তো লিখলেন, হ্যাঁ, তো একটু বাংলাটা বলে দেন। আচ্ছা, এই যে কন্ড্রিকথিস, হ্যাঁ, কন্ড্রিকথিস কথাটা আসছে হচ্ছে কন্ড্রো থেকে। কন্ড্রো মানে হচ্ছে তরুণাস্থি।
তাহলে কন্ড্রিকথিস মানে হচ্ছে কি ভাইয়া, কন্ড্রিকথিস বাংলা হচ্ছে তরুণাস্থিময় মাছ। কেমন? তাহলে কন্ড্রিকথিস কাদের ক্ষেত্রে বলবো ভাইয়া, যারা তরুণাস্থিময়, তাহলে তরুণাস্থিময় মাছ যারা, তারা হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত। তারপর দেখো ভাই অ্যাক্টিনোপটেরিজি রয়েছে। অ্যাক্টিনোপটেরিজি কথাটা আসছে কই থেকে, অ্যাক্টিন থেকে। মনে রাখবা টেরিজি, টেরিজি কথাটা আসছে টেরন থেকে। টেরন মানে হচ্ছে ডানা কিংবা পাখনা যাই বলো, আর অ্যাক্টিন মানে হচ্ছে রশ্মি। তাহলে অ্যাক্টিনোপটেরিজি মানে হচ্ছে রশ্মিময় পাখনাযুক্ত মাছ। দেখো তো এই যে রুই মাছের পাখনাগুলো কেমন, রশ্মিময় না? রশ্মিময় কিনা? হ্যাঁ। তাহলে অ্যাক্টিনোপটেরিজি মানে হচ্ছে কি ভাইয়া, এরা হচ্ছে রশ্মিময় পাখনাযুক্ত মাছ। কেমন? রশ্মিময় পাখনাযুক্ত মাছ। ওকে ফাইন। রশ্মিময় রশ্মিময় পাখনা যুক্ত মাছ। কেমন? রশ্মিময় পাখনা যুক্ত মাছের শ্রেণীকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। পরে দেখো তো কি বলেছি ভাই, সার্কোপটেরিজি। ওকে ফাইন। সার্কোপ কথাটা আসছে হচ্ছে কই থেকে, সার্কোপ কথাটা আসছে হচ্ছে মাংসল থেকে। দেখো তো এদের পাখনাগুলো দেখো তো, এই যে মাংসল না, একটু পার্ট হচ্ছে কি মাংসল পিণ্ডের মতো পাখনা না, পিণ্ডাকার পাখনা না? ওকে ফাইন। তাহলে আমরা এদেরকে কি বলবো, এদেরকে বলবো হচ্ছে পিণ্ডাকার পাখনাযুক্ত মাছ। কেমন? এদেরকে বলবো ভাইয়া কি, এদেরকে বলবো হচ্ছে পিণ্ডাকার পাখনাযুক্ত মাছ। পিণ্ডাকার পাখনা যুক্ত, হ্যাঁ, যুক্ত মাছ। যদি একটু হিজিবিজি মনে হচ্ছে, বাট ডোন্ট ফেয়ার, ফাইন টুটুল ভাই ইজ হিয়ার। ওকে ফাইন। তারপর দেখো অ্যামফিবিয়া। অ্যামফিবিয়াকে আমরা কি বলবো বলতো? অ্যামফি মিন্স হচ্ছে কি, অ্যামফি মিন্স উভয় বা দুটো, আর বিয়া মানে হচ্ছে কি যারা, তাদের যে পরিবেশ, বা বলতে পারি অ্যামফিবিয়ার যদি সহজ একটা বাংলা করার চেষ্টা করো তাহলে কি হবে, যারা হচ্ছে উভয়চর। কেমন? অ্যামফিবিয়া কাদের বলবো, যারা হচ্ছে উভয়চর প্রাণী, তাদেরকে আমরা বলবো অ্যামফিবিয়া। উভয়চর মানে কি, যারা জলে এবং স্থলে উভয় জায়গায় থাকবে, তাদেরকে বলবো হচ্ছে অ্যামফিবিয়া। তারপর দেখো তো রেপ্টালিয়া। রেপ্টালিয়া কাদের বলবো ভাইয়া, সহজ ভাষা বলতে গেলে কি বলতে হয়, যারা সরীসৃপ। আর সরীসৃপ কারা, যারা বুকে ভর দিয়ে চলে। দেখো তো কুমির বুকে ভর দিয়ে চলে না? হ্যাঁ। তাহলে রেপ্টালিয়াকে আমরা কি বলবো ভাইয়া, এদের বলবো হচ্ছে আমরা সরীসৃপ। সকল সরীসৃপটা কিসের অন্তর্গত হবে ভাইয়া, সকল সরীসৃপটা হচ্ছে এই রেপ্টালিয়া শ্রেণীর অন্তর্গত হবে। কেমন? তারপরে অ্যাভিস মানে কি ভাইয়া, অ্যাভিস মানে হচ্ছে পাখি বা সমস্ত পক্ষীকুল যেটা রয়েছে, পক্ষীকুলটা ইনক্লুডেড হবে হচ্ছে আমাদের এই অ্যাভিস কিসের অধীনে, এই অ্যাভিস শ্রেণীর অধীনে। কেমন? পরবর্তীতে দেখো রয়েছে মাম্মালিয়া। এখন মাম্মালিয়া কথাটা কই থেকে আসছে, মাম্মালিয়া কথাটা আসছে হচ্ছে ম্যামিলারি গ্ল্যান্ড থেকে। ম্যামিলারি গ্ল্যান্ড, ম্যামিলারি গ্ল্যান্ড মানে হচ্ছে স্তন গ্রন্থি বা দুগ্ধ গ্রন্থি। তার মানে মাম্মালিয়া হচ্ছে কি, যাদের স্তন গ্রন্থি রয়েছে। যে সকল পর্বের, যে সকল শ্রেণীর প্রাণীদের স্ত্রী দেহে কার্যকর স্তন গ্রন্থি রয়েছে এবং সন্তান, এদের যে সন্তান থাকবে তারা মায়ের স্তন পান করে বড় হবে, মায়ের দুধ পান করে বড় হবে, তাদেরকে আমরা বলবো মাম্মালিয়া। তাহলে মাম্মালিয়ার আরেকটা সহজ বাংলা কি বলতে পারি আমরা বলতো ভাইয়া, মাম্মালিয়া বা আমরা এদেরকে বলতে পারি হচ্ছে স্তন্যপায়ী। কেমন? মাম্মালিয়া বা স্তন্যপায়ী। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই যে ন্যাথোস্টোমাটার টোটাল হচ্ছে কয়টা ক্লাস পেলাম ভাইয়া, টোটাল হচ্ছে 7টা ক্লাস পাইছি, তাই না? প্রথম ক্লাসটা হচ্ছে কন্ড্রিকথিস, তরুণাস্থিময় মাছ, অ্যাক্টিনোপটেরিজি, রশ্মিময় পাখনাযুক্ত মাছ, সার্কোপটেরিজি বা পিণ্ডাকার পাখনাযুক্ত মাছ। পরে পেলাম আমরা অ্যামফিবিয়া বা উভয়চর। তারপর পেলাম হচ্ছে রেপ্টালিয়া বা সরীসৃপ। তারপর পেলাম হচ্ছে অ্যাভিস বা পক্ষীকুল। বুঝতে পারছি? পরবর্তীতে সর্বশেষ ক্লাসটা হচ্ছে আমাদের মাম্মালিয়া বা স্তন্যপায়ী। আশা করি তোমাদের এই ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের ক্লাসগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো তুমি সবসময় চেষ্টা করবা এই যে ক্লাসগুলো রয়েছে এর সাথে আমি যে ফিগারগুলো দিয়েছি, এই ফিগারগুলোকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা, তাহলে ক্লাসগুলো মনে রাখাটা অনেকটা ইজি হবে। দেখো ভাই, আমরা এই যে পরিফেরা থেকে যে পড়ে আসতেছি না, পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস, নেমাটোডা, দেন ছিল হচ্ছে মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং সর্বশেষ কর্ডাটা। তো এটা কেন আমরা একটা অর্ডার মেনটেন করে পড়েছি, কেন আমরা একটা ক্রম মেনটেন করে পড়েছি, কারণটা হচ্ছে আমরা এখানে বেসিক্যালি অনুন্নত থেকে ধীরে ধীরে উন্নত পর্বের দিকে পড়েছি, পর্বের দিকে এগিয়েছি। অর্থাৎ আমরা অনন্য কোন একটা প্রাণী থেকে ধীরে ধীরে আমরা উন্নত প্রাণীর দিকে গিয়েছি। তেমনি যখন আমরা এই যে ক্লাসগুলো পড়বো, ন্যাথোস্টোমাটারি যখন আমরা ক্লাসগুলো পড়বো, তখন আমরা অনুন্নত থেকে উন্নত দিকে যাব। কেমন? তো প্রথমে কি হয়েছিল, জীবনের শুরুতে বা পৃথিবীর শুরুতে প্রাণীগুলো ছিল কোথায়, জলে।
কেমন? সেজন্য দেখো প্রথমের যে তিনটে প্রাণী অর্থাৎ কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, এরা হচ্ছে জলজ উদ্ভিদ, সরি জলজ প্রাণী। জলজ প্রাণী বা কি বলতে পারি আমরা এদেরকে? মাছের শ্রেণী বলতে পারি। তাহলে আমাদের মাছের শ্রেণী কয়টা? তিনটা। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি, এই তিনটা হচ্ছে কিসের শ্রেণী ভাইয়া? এরা হচ্ছে ভাইয়া মাছের শ্রেণী। কেমন? এরা হচ্ছে কি ভাইয়া? এরা হচ্ছে সব মাছ। এরা হচ্ছে মাছ। কেমন? এরা হচ্ছে মাছ, মাছের শ্রেণী। তো মাছের ভিতরে আবার আমরা তরুণাস্থিময় মাছকে বলেছি কন্ড্রিকথিস, আর অস্থিময় মাছগুলোকে বলেছি আমরা অ্যাক্টিনোপ্টেরিজি আর সার্কোপ্টেরিজি, যেগুলো নিয়ে বিস্তারিত আমি নেক্সট ক্লাসে খুব ধীরে ধীরে ব্যাখ্যা দিব, তখন তোমরা আশা করি কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এতক্ষণ আমরা ছিলাম জলে, তারপরে আমরা কোথায় উঠবো বলতো? জল থেকে স্থলে। তাহলে কিছু কিছু প্রাণী থাকবে যারা জীবনে কোনো একটা সময় জলে থাকবে, কোনো একটা সময় স্থলে থাকবে, তাদেরকে আমরা কি বলবো ভাইয়া? তার যেহেতু উভয় জায়গায় বিচরণ করতেছে, জলে এবং স্থলে, সেজন্য তাদেরকে বলবো হচ্ছে উভয়চর বা অ্যামফিবিয়া। তাহলে দেখো মাছের শ্রেণীর পরে অর্থাৎ জলজ প্রাণী শ্রেণীর পরে চলে এসেছে হচ্ছে উভয়চর বা অ্যামফিবিয়া। সবচেয়ে কমনেস্ট এক্সাম্পল কোনটা? ব্যাং। শুধু ব্যাং নয়, আর অনেকগুলো রয়েছে এই অ্যামফিবিয়ার এক্সাম্পল। যখন আমরা অ্যামফিবিয়া পর্বটা পড়বো তখন আমরা সেখানে ডিটেইলস আলোচনা করবো ইনশাআল্লাহ। পরবর্তী দেখো তো, তুমি জল থেকে স্থলে উঠে গেছো, এখন তোমার কাজ কি? স্থলে কি করা? স্থলে রাজত্ব করা, তাই না? স্থলে রাজত্ব করা, স্থলে চলাচল করা, তারপর হচ্ছে স্থল পরিবেশটাকে নিজের আয়ত্তে আনা। তো সেজন্য পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে আরেকটু উন্নত প্রাণী হিসেবে কোনটা এসেছে? এসেছে হচ্ছে রেপ্টালিয়া বা সরীসৃপ। যে ভাই এরা কি করবে? এরা এত একটু আগে যে ব্যাঙ ছিল সেটা জলেও গেছিল, স্থলেও আসছিল, বাট এই রেপ্টালিয়া তারা আর কি হবে না, তারা স্থলে বিচরণ করবে। রেপ্টালিয়ার ভিতরে শুধু যে কুমির থাকবে তা নয়, সমস্ত বুকে ভর দিয়ে চলা প্রাণী, হতে পারে সেটা কচ্ছপ, হতে পারে সেটা কুমির, হতে পারে সেটা গড়িয়াল, হতে পারে সেটা তুমি বলতে পারো যে সাপ, হ্যাঁ, হতে পারে বেজি, এটা সবাই হচ্ছে রেপ্টালিয়া বা সরীসৃপ শ্রেণীর প্রাণী। কেমন? তারপরে দেখো তুমি স্থলে চলে এসেছো, স্থলে বিচরণ করা শেষ, তুমি এখন তোমার কি টার্গেট থাকবে? তুমি তারপর থাকবে ইস আমি যদি একটু আকাশে উঠতে পারতাম। হ্যাঁ, এই আকাশে উড়ার বাসনাতেই পরবর্তীতে চলে আসবে হচ্ছে পক্ষীকুল বা অ্যাভিস শ্রেণীর প্রাণীরা। এরা কেমন হবে? এরা হবে পাখি, এদের ডানা থাকবে, এরা উঠতে পারবে। কেমন? এবং তারপরে সর্বোন্নত প্রাণী হিসেবে বা সবচেয়ে উন্নত প্রাণীর পর্ব হিসেবে বা সবচেয়ে উন্নত প্রাণীর শ্রেণী হিসেবে থাকবে হচ্ছে স্তন্যপায়ী বা মাম্মালিয়া। এই যে মাম্মালিয়া যে দেখবা, এই মাম্মালিয়ার ভিতরে তুমি কিছু জলচর মাম্মালিয়া পাবা, কিছু স্থলচর মাম্মালিয়া পাবা, আবার কিছু কি পক্ষীকুল বা কিছু হচ্ছে উরুক্কু মাম্মালিয়াও পাবা, বা কিছু স্তন্যপায়ী পাবা যারা উঠতে পারবে। অর্থাৎ এরা সকল পরিবেশে নিজেদের আধিপত্যটা বিস্তার করে রাখবে। তো এই ছিল মোটামুটি আমাদের ন্যাথোস্টোমাটা শ্রেণীর, ন্যাথোস্টোমাটার যে সুপার শ্রেণী বা অধিশ্রেণী রয়েছে, তার যে অধীনে 7টা ক্লাস বা শ্রেণী রয়েছে, এগুলোর মোটামুটি একটু ইনিশিয়াল পরিচিতি। তোমরা চেষ্টা করবা যখন আমার ভিডিওটা দেখবা, চেষ্টা করবো হচ্ছে পাশাপাশি এই যে ফিগারগুলো আমি দিয়েছি, এই ফিগারগুলোকে একটু একটু ভিজুয়ালাইজ করে করে একটু মনে রাখার চেষ্টা করবা। 7টা ক্লাসের নাম একটু সিরিয়ালে মনে রাখার চেষ্টা করবা: কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, অ্যামফিবিয়া, রেপ্টালিয়া, অ্যাভিস, মাম্মালিয়া। তো আশা করি তোমরা যদি এইভাবে একটু মনে রাখার চেষ্টা করো, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, যখন আমি এই ক্লাসগুলো ডিটেলসে পড়াবো পরবর্তী লেকচারে, তখন তোমরা এটা অনেকটা কি করতে পারবা, অনেকটা রিলেট করতে পারবা, তোমাদের জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। তো যাই হোক, আজকে মোটামুটি এ পর্যন্তই আমরা ক্লাসটা শেষ করব। তো তোমরা যারা প্রথম থেকে ধৈর্য নিয়ে ক্লাসটা করেছো, আমি তাদেরকে তাদেরকে অশেষভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আশা করছি তোমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলো করবে, যারা এসএসসি 26, 27 বা পরবর্তীতে যারাই এই ক্লাসটা ইউটিউবে দেখছো, চেষ্টা করবা একদম এই অধ্যায়ের শুরু থেকে এই পর্যন্ত। আজকের 6 নাম্বার ক্লাস, এই অধ্যায়ের উপর আরো 4টা ক্লাস হবে, টোটাল 10টা ক্লাস হবে। তোমরা চেষ্টা করবা 10টা ক্লাস ক্রনোলজিক্যালি দেখার। তো যখন তোমরা 10টা ক্লাস কমপ্লিট করে ফেলবা, তুমি মোটামুটি এই যে বলতে পারো যে প্রাণী বিজ্ঞানের অন্যতম কঠিন, অন্যতম তথ্যবহুল একটা অধ্যায়, এই অধ্যায়ের উপর তুমি মোটামুটি একটা ভালো দক্ষতা অর্জন করে ফেলতে পারবে, যেটা দিয়ে আলটিমেটলি তুমি তোমার একাডেমিক্স বলো, তোমার অ্যাডমিশন বলো, যে কোনো জার্নিতে খুব সহজেই কি পার পেয়ে যেতে পারবে। তো যারা ক্লাসে ছিলে তাদেরকে আবারও ধন্যবাদ। তোমরা অবশ্যই চেষ্টা করবে, আমাদের একটা গ্রুপ রয়েছে টুটুলস একাডেমি ফেসবুক গ্রুপ, এখানে তুমি যে ভিডিওটা দেখছো এর ডেসক্রিপশন বক্সে লিংক পাই যাবা, সেখানে অবশ্যই জয়েন করবা। আর অবশ্যই আমাদের টুটুলস একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর কখনো কোনো কনফিউশন থাকলে বা কখনো কোনো কোয়েরি থাকলে বা কোনো কোশ্চেন থাকলে
অবশ্যই টুটুলস একাডেমি ফেসবুক গ্রুপে কিংবা টুটুলস একাডেমি পেজে বা আমাকে যদি পার্সোনালিও নক করো, আমি ইনশাল্লাহ সলভ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।